জিতু মনে হয় আমাকে একদিন ফোন করেছিল। এনিওয়ে, আমরা ক্লাস শুরু করছি। আজকে ক্লাসটা আমরা বেসিক্যালি কম্পিউটার জি স্যার, অর্গানাইজেশন। আমি জিতু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি বলছি। স্যার কথা ক্লিয়ার আসতেছে না, অনেক স্লো, মানে আস্তে শোনাচ্ছে সব। অনেক আস্তে শোনাচ্ছে। জি স্যার। কি বললাম, আমি তো হেডফোন দিয়ে কথা বলছি। স্যার এখন একটু ঠিক আছে। এখন শোনা যাচ্ছে? জি স্যার। তো আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার স্লাইড দেখা যাচ্ছে। ঠিক আছে, গুড। তো বেসিক্যালি ভালো আছিস তুই? কি অবস্থা? ভালো আছেন? কি অবস্থা তোমার? কি কিনছো? এদিকে এসো। হ্যালো ঠিক আছে। হ্যালো, তোমাদের নয়েজ আসতেছে। তোমার কেউ একজন কথা বলছো, তোমরা একটু মিউট করে রাখো। মিউট করে দেন, যেন নয়েজ আসতেছে। তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম, আমরা আজকে যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন। যেটা করতে হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আপনার ভয়েসটা খুবই লো হয়ে গেছে স্যার। তাই জি স্যার। এখন কি শোনা যায় আমার ভয়েস? জি স্যার, হ্যাঁ এখন খুব ভালো শোনা যাচ্ছে স্যার। স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হেডফোনে প্রবলেম হচ্ছে, সরাসরি কম্পিউটার থেকেই কথা বলছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আমরা মূলত কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচার এই কোর্সটা পড়তে গিয়ে যে বইটা পড়বো সেটা হচ্ছে উইলিয়াম স্টার্লিং এর একটা বই, কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচার। আমার কাছে যে বইটার স্লাইডটা রয়েছে এটা আমি নিজে তৈরি করিনি, এটা এই বইয়েরই রেফারেন্স আকারে দেওয়া ছিল, সেখান থেকে আমরা দেখব। যেহেতু আমরা ফিজিক্যালি ক্লাস নিতে পারছি না, সেক্ষেত্রে আমি এই স্লাইডের দ্বারস্থ হয়েছি। বেসিক্যালি আমি স্লাইড দিয়ে ক্লাস খুব কম নেওয়ার চেষ্টা করি। তো এখন কিছু করার নেই, তোমরাও চেষ্টা করবা বইটা পড়ে মোটামুটি আয়ত্তে আনার। আর এখন তো আসলে পরীক্ষা বলো, অ্যাসাইনমেন্ট বলো, যেটাই বলো না কেন, ওরকম ভাবে সরাসরি কিছু কন্ডাক্ট করা যাচ্ছে না বিধায় সিংহভাগ দায়টা তোমাদের উপরেই পড়বে, যাতে করে তোমরা নিজেরা নিজেদের মতো করে প্রস্তুতি নিতে পারো নিজেদেরকে এবং বিষয়টা সম্পর্কে একটু জানো। পরীক্ষা তো পরের বিষয়, সেটা তখন যখন হবে তখন দেখা যাবে। তো প্রথমে আমরা স্টার্ট করতে চাই এই কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচার এই কোর্সটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কেন করা হয়েছে, বা বিপরীত পক্ষে যদি জিজ্ঞেস করা হয় যে অ্যাজ এ সিএসসি গ্রাজুয়েট কেন আমার এই কোর্সটা পড়তে হবে। কম্পিউটারের হার্ডওয়্যারগত তো আরো বেশ কিছু জিনিস, টপিক বা কোর্স আমরা পড়ছি। যেরকম তোমাদের একটা কোর্স ছিল ডিজিটাল লজিক ডিজাইন, সেই কোর্সটার মধ্যে ডিজিটাল লজিক বেশ কিছু জিনিসপত্র পড়েছো, সিকোয়েন্সিয়াল লজিক, কম্বিনেটরিয়াল লজিক, কম্বিনেশনাল লজিক, তারপরে বিভিন্ন ধরনের ছোট ছোট অ্যাডার, তারপরে ওটার নাম কি, বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্সার, ডিকোডার, এনকোডার, এগুলি সম্পর্কে বেশ কিছু ধারণা পেয়েছি আমরা। তোমাদের কি ডিএলডি কোর্সটা পড়ানো হয়েছে? ফোর্থ সেমিস্টারে পড়ানোর কথা ছিল। জি স্যার। তো এরপরে এই সেমিস্টারে আমাদের একটা কোর্স আছে মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো কম্পিউটারস। সেই কোর্সটার মধ্যেও কিছু কম্পিউটারের ভিতরগত জিনিসপত্র দেখানোর চেষ্টা করা হয়েছে। তো তারপরও কেন এই অর্গানাইজেশন এবং আর্কিটেকচার কোর্সটা আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার ব্যাখ্যাটা একটু আমরা দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমরা কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচার দুইটা টার্মই এতটা ক্লোজলি রিলেটেড। সরি, এক মিনিট একটু ওয়েট করো, আমি একটু সরি, বাইরের থেকে নয়েজ আসছিল। যে প্রসঙ্গে ছিলাম, অর্গানাইজেশন এবং আর্কিটেকচার দুইটা টার্মই খুবই ক্লোজলি রিলেটেড।
তো মাঝে মধ্যে এই দুইটা থেকে পার্থক্য করাটা একটু টাফ হয়ে যায়। অর্গানাইজেশন এবং আর্কিটেকচার এতটাই ক্লোজলি রিলেটেড, তবে এর মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। বেসিক্যালি কম্পিউটার আর্কিটেকচার বলতে আমরা যেটাকে বুঝতে চাই বা বোঝানো হয় সেটা হচ্ছে একটা কম্পিউটার যখন একজন প্রোগ্রামারের কাছে অথবা এটার ব্যবহারকারী যিনি আসলে কোড লেভেলে কাজ করবে প্রোগ্রামার, যখন কম্পিউটারটাকে ব্যবহার করতে চাইবে তখন একজন প্রোগ্রামার হিসাবে এই কম্পিউটারের কি কি জিনিস জানার প্রয়োজন। কি কি জানার প্রয়োজন? কম্পিউটারটার মধ্যে কি অপারেটিং সিস্টেম রয়েছে, কম্পিউটারটার কত বিটের, কম্পিউটারের কি কি ধরনের ফাংশনালিটি এখানে মানে কাজ করানো সম্ভব। এখানে ফাংশনালিটি বলতে ওয়ার্ড চলবে, পাওয়ার পয়েন্ট চলবে এই বিষয়টা নয়। একটা কম্পিউটারের যে ইনস্ট্রাকশন গুলি রয়েছে, কি কি ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করতে পারে বা পারবে, এই বিষয় সম্পর্কে একজন প্রোগ্রামারের ধারণা থাকতে হবে। আমরা দেখে থাকবো একটা কম্পিউটার যখন আমরা 32 বিটের একটা কম্পিউটারের কথা যখন আমরা বিবেচনা করছি এবং যে কম্পিউটারের মধ্যে উইন্ডোজ এক্সপি বলো, উইন্ডোজ 8, 10 এই ধরনের ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম দেওয়ার বিষয় রয়েছে, সেখানে কি কি ধরনের সফটওয়্যার আমরা চালাতে পারি, এর সাথে পরস্পর একটা রিলেশন আছে। যে রিলেশনটা না জানলে একজন প্রোগ্রামার এই কম্পিউটারটাকে ব্যবহার করতে পারবে না। আমরা খুব সহজেই যদি চেষ্টা করতে চাই যে একটা 32 বিট মেশিনে 64 বিট ইনস্টল করতে চাইব, 64 বিট অপারেটিং সিস্টেম, এটা কি একজন লোক পারবে? সেটা সম্ভব নয়। একটা 64 বিট অপারেটিং সিস্টেম 32 বিট মেশিনে ইনস্টল করানো পসিবল না। এখন একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের কাছে এই জিনিসটার ব্যাখ্যাটা যেরকম থাকা উচিত বা থাকতে হবে, একজন নন টেকনিক্যালের কাছে ব্যাখ্যাটা এরকম না থাকলেও চলবে। তার কাছে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে 32 বিটের মেশিনে 64 বিট অপারেটিং সিস্টেম দেয়া যাবে। যাবে না তো যাবে না। কেন যাবে না এই ব্যাখ্যাটা তার কাছে না। এই ব্যাখ্যাটা তার কাছে এইটুকু থাকলে যথেষ্ট যে 64 বিট অপারেটিং সিস্টেম 32 বিট হার্ডওয়্যার মেশিনে দেয়া যাবে। কিন্তু তুমি যখন একজন প্রোগ্রামার, তখন তোমার কাছে এই 32 বিট এবং 64 বিটের যে মিসম্যাচটা রয়েছে সেইটার ব্যাখ্যাটা তোমার কাছে পরিষ্কারভাবে থাকতে হবে। পরিষ্কারভাবে থাকবে কি রকম? 32 বিটের মেশিনের মধ্যে যত ধরনের ইনস্ট্রাকশন আছে, যে ধরনের লজিক্যাল কাজগুলি করা পসিবল, লজিক এক্সিকিউশন যা যা সম্ভব, এবং সেই 32 বিটের মেশিনের মধ্যে যে সমস্ত ইনস্ট্রাকশন সেট রয়েছে সেই ইনস্ট্রাকশন সেট দিয়ে তৈরিকৃত সমস্ত ধরনের সফটওয়্যারগুলি চলবে। আমি যে সফটওয়্যারই চালাতে চাই না কেন, সেই সফটওয়্যার আমি ইনস্টল করার পর সেখানে যে সমস্ত নির্দেশমালা থাকবে বা নির্দেশমালা এক্সিকিউশন হবে, সেই এক্সিকিউশনের ধারাবাহিকতার অবশ্যই যে মেশিন প্রস্তুতকারী কোম্পানি প্রসেসরের মধ্যে যে ধরনের লজিক সার্কিটারি সেট করে দিয়েছে, যে ধরনের লজিক এক্সিকিউশন ক্যাপাবিলিটি সেই প্রসেসরের মধ্যে দিয়ে দিয়েছে, তার বাইরে কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে না। এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরে নাও যে আমি আমার কম্পিউটারে একটা গান প্লে করতে চাচ্ছি, যে গানটা আমার কাছে স্পিকারে সুন্দর মেলোডি সং আকারে ভেসে আসবে। কিন্তু এই মেলোডি সংটা স্পিকার থেকে ভেসে আসার আগ পর্যন্ত কম্পিউটারের ভিতরগত যে অপারেশনগুলি হচ্ছে, সেই অপারেশনগুলি আমরা কেউ দেখছি না, আমরা শুধু সাউন্ডটাকে এনজয় করছি। সেই ভিতরগত এক্সিকিউশনের ধারাবাহিকতাটা যিনি নির্দেশ করে দিয়েছেন তিনি হচ্ছেন একজন প্রোগ্রামার। যে প্রোগ্রামার সেই নির্দেশমালা তৈরির সময় সে ঠিক করে দিয়েছে কোন কোন নির্দেশমালা এই প্রোগ্রামার মানে এই সফটওয়্যারটা চালাতে পারবে।
এবং সে এটাও ঠিক করে দিয়েছে যে এই সফটওয়্যারটা চালার জন্য ইন্টেল অথবা এএমডি অথবা এই কম্পিউটারের মানে এই মাইক্রোপ্রসেসর ক্যাপাবল। আমি কি চাইলেই গ্রাফিক্সের কোনো কাজ, এখন আমরা সবাই জানি যে জিপিইউ নামক একটা টার্ম রয়েছে গ্রাফিক্স প্রসেস করার জন্য, মাল্টিমিডিয়া গুলি খুব ফাস্ট কাজ করার জন্য। তো আমরা কি খুব সহজে চাইলেই পারবো যে হাই গ্রাফিক্স এর কোনো প্রোগ্রাম সেই পেন্টিয়াম 2-3 বা তারও আগের কোনো মাইক্রোপ্রসেসরের মাধ্যমে প্লে করাতে? কখনো সম্ভব? এটা সম্ভব না, কারণ ওই সময়কার যে মাইক্রোপ্রসেসর গুলি ছিল তার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যা বর্তমানে যে অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর রয়েছে বা আমরা যে যুগে এখন অবস্থান করছি এর ক্যাপাবিলিটি অনেক ভ্যারি করে। এরপরে আসি, আমরা বাজারে এখন যে সমস্ত কম্পিউটার দেখতে পাই বা আমাদের হাতে যে সমস্ত ল্যাপটপ রয়েছে, তোমরা যারা এই ক্লাসে সরাসরি সংযুক্ত আছো, প্রত্যেকের হাতেই বা প্রত্যেকের কাছেই এক বা একাধিক ল্যাপটপ রয়েছে বা প্রসেসিং এলিমেন্ট রয়েছে। প্রত্যেকটা প্রসেসিং এলিমেন্টের বিপরীতে যদি আমরা অবজার্ভ করি, দেখব তার মধ্যে এক একটা প্রসেসর এক এক মডেলের অথবা এক এক জেনারেশনের। সে ফর এক্সাম্পল কোর i3 জেনারেশন 1, কোর i3 জেনারেশন 9, আবার কোর i5 1 2 3। তার আগে আমরা যদি আরো চিন্তা করি, পেন্টিয়াম 1 2 3, পেন্টিয়াম 4 জেনারেশন এত, ডুয়াল কোর জেনারেশন এত। তো এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে যে এই সমস্ত ব্র্যান্ড নেম যা আমি বললাম, কোর i3 1 জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন, 9 জেনারেশন, আবার এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের যে প্রাইসের গ্যাপ তাও বেশ চোখে পড়ার মতো, এবং এদের কাজের গতি ক্ষমতাও চোখে পড়ার মতো, পারফরমেন্স যেটাকে আমরা বলবো। তো তোমাদের কাছে কি এই বিষয়টা কি কখনোই ভেবে দেখেছো যে আমি কোর i3 ফার্স্ট জেনারেশন কিনলাম 5,000 টাকা দিয়ে, কিন্তু কোর i3 সেকেন্ড জেনারেশন নিতে গেলে আমাকে খরচ করতে হচ্ছে 8,000 টাকা। আবার কোর i3, এটা আমি এক্সাম্পল বলছি, প্রাইসটা মার্কেটে কত আছে সেটা আমার জানা নেই। আবার কোর i3 যদি 7 জেনারেশন নেই তাহলে আমাকে খরচ করতে হচ্ছে 15,000 টাকা। তো এই বিষয়টা কেন, এই জেনারেশনের গ্যাপের জন্য আমার প্রাইস কেন এত হেরফের করবে? এই বিষয়টা কি তোমাদের কাছে কখনো একটা কোশ্চেন হিসেবে এসছে? স্যার এসছে। জি স্যার। তো এখন এটা আমাদের কাছে একটা ব্যাখ্যা তখন আছে যখন কোশ্চেনটা আমাদের কাছে এসছে যে এক জেনারেশন থেকে আর এক জেনারেশনের মধ্যে দামের পার্থক্য এত কেন। তখন বিষয়টা হচ্ছে যে একটু মনে হয় অ্যাডভান্স জেনারেশন, এই জন্য মনে হয় একটু দাম বেশি, লেটেস্ট মডেল, দাম তো একটু বেশি হবেই। জাস্ট এই ব্যাখ্যাটা নিয়েই আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কম্পিউটারটা কিনে নিয়ে এসেছি। কিন্তু এখন আমার কোশ্চেন হচ্ছে যে ভদ্রলোক ফার্স্ট জেনারেশনের কোর i3 5,000 টাকা দিয়ে কিনলো, ভদ্রলোক আমার রুমমেটই, আর আমি 7 জেনারেশন 20,000 টাকা দিয়ে কিনলাম। ও যে কাজ করতে পারছে ওর কম্পিউটার দিয়ে, আমিও ঠিক একই কাজ করতে পারছি আমার কম্পিউটার দিয়ে। তাহলে পার্থক্যটা কোথায় হলো? মানে শুধু শুধু আমি 10,000 টাকা বা 15,000 টাকা বেশি খরচ করে আসলাম না তো? এরকম কোশ্চেন আমাদের মাঝে মধ্যে আসতে পারে, এসছে কিনা আমি জানি না। তবে মনের শান্তি এটাই যে আমি একটু ভালো কনফিগারেশনের কম্পিউটার কিনেছি। এই ভালো কনফিগারেশন দিয়ে আমার কি পারপাস সার্ভ হবে এইটা কখনো আমি যাচাই করে দেখি। আমার বন্ধু 10,000 টাকা দিয়ে কিনেছে, আমাকে 12,000 টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু পারপাসটা কি, কেন এটা কিনতে হবে সেটা আমার কাছে অতটা পরিষ্কার না হলেও আমি অত বেশি অখুশি হই না।
ওর থেকে একটু বেশি কিনেছি, ওর থেকে দেখতে সুন্দর, ও কিনেছে অ্যাপেল, আমি কিন্তু হবে অ্যাপেল তো হাইয়েস্ট এখন, তো ও যদি কিনে স্যামসাং, আমাকে কিনতে হবে অ্যাপেল, বা ওর থেকে বেশি দামি। ও যদি অ্যাপেল কিনে, এটা আমার সাথে কম্পিটিশন করে ওর সাথে আমাকে একটু অ্যাপেলের আপডেট বেশি দামিটা কিনতে হবে, ভালো লুক্রেটিভ কম্পিউটার কিনতে হবে। জাস্ট ব্যাখ্যাটা যদি আমাদের কাছে এরকম হয়, তাহলে আমরা সিএসসি স্টুডেন্ট আর অন্য ফ্যাকাল্টি বা অন্য আর 5-10 জনের সাথে আমাদের তুলনাটা ওরকম ভাবে করা যায় না। আমার কাছে ব্যাখ্যাটা থাকতে হবে সুন্দর পরিষ্কার। এছাড়া আর একটা জিনিস খেয়াল করি, ধরে নাও তুমি এখান থেকে পাশ করলে, পাশ করার পরেই তোমাকে একটা বড় প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হলো। চাকরি দেওয়ার পর তুমি একজন ডিসিশন মেকার হয়ে গেলে, যেহেতু টেকনিক্যাল লাইনে কোনো একটা সিদ্ধান্ত তোমাকে দিতে হবে। সে ফর এক্সাম্পল, ওই প্রতিষ্ঠানে এখন মানে ক্যাটাগরি ওয়াইজ 5 ধরনের পিপলকে 5টা ভিন্ন ভিন্ন সেকশনের জন্য 500 কম্পিউটার কিনতে হবে। এখন তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, মিস্টার এক্স, আপনি একটু স্টাডি করে দেখুন এই 5 ক্যাটাগরি পিপলদের জন্য, এমপ্লয়ীদের জন্য কোন কোন ব্র্যান্ডের কি কি কনফিগারেশনের কম্পিউটার কেনা যেতে পারে। তোমার কাছে যদি এই বিষয় সম্পর্কে সূক্ষ্ম ধারণা না থাকে, তাহলে তুমি তো সেই 8-5-10 জনের মতোই একটা রিকমেন্ড করে দিবে। হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু সবাই এই কাজ করে, আপনি একটা নিয়ে নিলেই হয়, 500 কম্পিউটার কিনবেন, 500 কম্পিউটার এই একই মডেলের কিনে ফেললেই হয়। কিন্তু তুমি যদি একটু নিজেকে মানে ডিসিশন মেকার পর্যায়ে একটু ঝালাই করে ডিসিশনটা দিতে চাও, তাহলে তোমাকে প্রথমেই অ্যানালাইসিস করতে হবে এই 5 গ্রুপ বা 500 কম্পিউটার যে কিনবো, 500 কম্পিউটারের মধ্যে প্রয়োজন ভিত্তিক ক্যাটাগরি করা। যে কিছু লোক আছে শুধুমাত্র ফ্রন্ট ডেস্কে মানে সার্ভিস দেয়, কিছু আছে মার্কেটিং করে, কিছু আছে মানে ডিসিশন অ্যানালাইসিস করার জন্য তাদের কিছু হাই কনফিগার, তাদের সংখ্যা খুবই কম, তাদের পারফরমেন্স খুব ভালো দরকার, হাই কম্পিটিশন দরকার, ডেটা অ্যানালাইসিস দরকার। এখন সবার জন্য তুমি যদি সেই 35,000 বা 40,000 টাকা দামের কম্পিউটার কিনে দাও, তাহলে যে মার্কেটিং বা সেলসম্যান, তার পারপাস আর ডেটা অ্যানালাইসিস যিনি করবেন তার পারপাস দুইটা কখনোই হবে না যে স্যার তাহলে একটা 40,000 টাকা দিয়ে কিনবো আর একটা 80,000 টাকা দিয়ে কিনবো, তাহলেই হয়ে গেল। এখন 80,000 টাকা দিয়ে তুমি যখন কম্পিউটারটা কিনতে চাইবে, তো 80,000 টাকা তো ভিন্ন ভিন্ন যদি আমরা কম্পিউটারের কথা বিবেচনা করি, দেখে থাকবে যে কোনো কম্পিউটারের হার্ড ডিস্ক যদি এসএসডি হয়, প্রসেসর যা আছে, আবার কোনো কম্পিউটারের প্রসেসর যা আছে, হার্ড ডিস্ক নরমাল কিন্তু ক্যাপাসিটি বেশি, দাম একই। তাহলে এখন তুমি সেই ডেটা অ্যানালাইসিসের জন্য যদি ওই সেলসম্যানের সাথে সমমানের প্রসেসর রেখে শুধুমাত্র ডেটা অ্যানালাইসিস যিনি করবে তাকে এসএসডি দিয়ে দিলে, তাহলে কি সেই ডেটা অ্যানালাইসিস যিনি করবেন তার পক্ষে সেই পারপাসটা সার্ভ করানো সম্ভব হবে? নিশ্চয়ই না। আবার কম্পিউটারের পারফরমেন্স অনেক সময় শুধুমাত্র প্রসেসরের উপর নির্ভর করে না, যেখানে প্রসেসরের সাথে ডিপেন্ডেন্ট আরো অনেক জিনিস রয়েছে। কি কি জিনিস রয়েছে? প্রসেসরের সাথে রিলেটেড মেমোরি রয়েছে। আবার মেমোরিকে ক্লাসিফাই করলে এখানে আরো ভিন্ন ভিন্ন উপাদান আছে। ক্লাসিফাই বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে প্রসেসরের ভিতরগত কিছু মেমোরি কম্পোনেন্ট রয়েছে, প্রসেসরের একেবারে অ্যাডজাসেন্ট কিছু মেমোরি কম্পোনেন্ট রয়েছে, তার থেকে আরো একটু আউটার সার্কেল একটা মেমোরি রয়েছে, তার থেকে আরো একটা আউটার সার্কেলের মেমোরি রয়েছে, এর থেকে আরো আউটার সার্কেলের মেমোরি রয়েছে। এখন এই মানে মেমোরির সাথে প্রসেসরের রিলেশনের উপর ভিত্তি করে দেখা গেছে যে আমার মানে বাউন্ডারি গুলি ভ্যারি করাচ্ছি। তো বাউন্ডারি গুলি ভ্যারি করানোর ক্ষেত্রে আমি কোন বাউন্ডারির মেমোরির ক্যাপাসিটি কত বেশি রাখবো তার উপর নির্ভর করবে কম্পিউটারের স্পিড, পারফরমেন্স। যদি আমার একটা কম্পিউটারে ক্যাশের সাইজ খুব বেশি থাকে, তাহলে তার পারফরমেন্স ভালো হবে। র্যামের সাইজ ভালো থাকলো, ক্যাশের সাইজ খুব কম, তাহলে পারফরমেন্স খুব বেশি ভালো হবে না। আবার র্যাম, ক্যাশ সবকিছু অ্যাডজাস্ট করে এমন ভাবে রাখলাম যাতে কম্পিউটারের প্রসেসরের এফিসিয়েন্সিটা হাইয়েস্ট ভাবে নিতে পারি। তোমাদের এখানে একটা গল্প বলি, যে গল্পটা তোমাদেরকে বলেছি কিনা জানি না, তবে আগে অনেক বলতাম, বিভিন্ন ক্লাসেই আমি এগুলি বলে থাকি। দেখো, কম্পিউটারের প্রসেসরের
গতিকে বাড়ানোর জন্য আমার প্রাইমারি মেমোরিটাকে বাড়ানোর দরকার, বাড়াচ্ছি। তাহলে প্রাইমারি মেমোরি কি আমি ইচ্ছে মতো বাড়াতে পারবো? তাহলে কি কম্পিউটার খুব ফাস্ট হয়ে যাবে? যে 1 জিবি র্যাম আছে তাতে যে পরিমাণ ফাস্টার কাজ করে, 2 জিবি করলে তাহলে দ্বিগুণ ফাস্টার হবে, 4 জিবি করলে তাহলে 4 গুণ ফাস্টার হবে। তাহলে তুমি বাড়াতেই থাকো। এরকম ফাস্টার বাড়তে 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 দেখা যাচ্ছে যে কম্পিউটারে ক্লিক করার আগে কাজ শেষ হয়ে যাবে। আসলে কি তাই ঘটে কখনো? তুমি কি ইচ্ছে মতো করেই কি র্যাম বাড়াতে পারো? তার তো নির্দিষ্ট একটা লজিক থাকতে হবে, তুমি ইচ্ছে মতো বাড়াতে পারবে না। তার জন্য প্রসেসরের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে তার র্যামের সাইজ বা মেমোরি সাইজ বাড়াতে হবে। এখানে যে গল্পটা আমি বলতে চেয়েছিলাম, এটা ক্লাসে ইউনিভার্সিটিতে বসে বললে ভালো হতো। ধরো না আমি ইউনিভার্সিটি থেকে বরিশাল আসতে চাচ্ছি কোনো একটা বোর্ড জার্নি করে। এই গল্প কি তোমাদেরকে বলেছিলাম সাদিয়া? হ্যাঁ স্যার। হ্যালো, বলেননি আমাদের সেরকম কোনো গল্প এর আগে আমরা কোনো সময় না শুনিনি। স্যার, না এই স্যার। গল্পটা ধরে নাও তোমাদের সবাইকে নিয়ে আমি বরিশাল আসতে যাচ্ছি একটা নৌকায় করে। আমি প্রথমে বললাম যে আমরা পাতাবনিয়া থেকে স্টার্ট করব জার্নিটা। আমি একা বৈঠা বেয়ে তোমাদেরকে বরিশাল নিয়ে আসবো। সকালে রওনা দিলাম, বিকেল বেলা এসে বরিশালে বা কোনো গন্তব্যে আমরা পৌঁছালাম। ধরে নাও আমার 6 ঘন্টা বা 8 ঘন্টা সময় লেগেছে। এরপরে তোমাদের মধ্যে কেউ একজন বললো যে স্যার আপনার সাথে যদি আমিও একটা বৈঠা ধরি তাহলে আমাদের সময়টা একটু কম লাগবে। তাহলে কি দুইজনে বৈঠা যদি আমরা ধরি তাহলে কি সেই 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টায় আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো? ধরে নিলাম 4 ঘন্টায় পারবো, 4 ঘন্টায় পারলাম। তাহলে এরপরে আর দুজন বললা যে স্যার তাহলে একজনে আপনি 8 ঘন্টায় পারলেন, দুইজনে 4 ঘন্টায়। তাহলে আমরা যদি 4 জনে ধরি তাহলে তো আমাদের 2 ঘন্টায় বরিশাল পৌঁছানো সম্ভব। তাহলে 8 জনে বৈঠা ধরলে 1 ঘন্টায়, 16 জনে ধরলে 30 মিনিটে। সবাই মিলে যদি 32 জনই বৈঠা ধরি তাহলে 15 মিনিটে বরিশাল পৌঁছাবো। আদৌ কি এটা কি সম্ভব? না স্যার। কারণটা কি? কারণটা হচ্ছে এর সাথে আরো অনেক কিছু ফ্যাক্টর জড়িত। তুমি যতই মানে ফোর্স অ্যাপ্লাই করো না কেন, পানির সাথে বোটের যে ফ্রিকশনটা রয়েছে সেই ফ্রিকশন ওভারকাম করার জন্য যে ফিজিক্স আছে সেই ফিজিক্সটা এই যেভাবে আমি মানে মানে এটা কি বলে গাণিতিক ভাবে হিসেব করলাম এইভাবে এটা ওভারকাম হয় না। এই জন্য আমি যেটা বলছিলাম যে তুমি র্যাম এই গাণিতিকভাবে বাড়ালেও গতিটা গাণিতিকভাবে বাড়বে না। ঠিক একইভাবে আমরা যে ডুয়াল কোর যেখানে আমরা যে কোর কনসেপ্টটা আমরা বলে থাকবো পরে, তোমরা নিশ্চয়ই অনেকেই স্টাডি করেছো মোবাইল কেনার ক্ষেত্রে অক্টা কোর প্রসেসর নাম শুনছো না? মোবাইল কেনার সময় দেখো না যে অনেক ব্র্যান্ড অ্যাডভার্টাইজ করে যে অক্টা কোর প্রসেসর আছে, ফাস্টার, অমুক তমুক অনেক কিছু বলে না? অনেকেই আমরা বুঝি, অনেকেই বুঝি না। অক্টাকোর মানে তো এখানে অনেকগুলি মাথা আছে যে মাথাগুলি খালি হিসেব করতেই থাকে, যার মানে এটা মানে দৌড়াবে খুব ফাস্ট। আদৌ কি সেরকম হয়ে থাকে? আমি পেন্টিয়াম 4 স্টুডেন্ট লাইফের কম্পিউটার দিয়ে কাজ করেছি, আর এখন আমি তোমাদেরকে যে ক্লাসটা নিচ্ছি সেটা কোর i3, এটা জেনারেশন হয়তো বা 3rd বা 4th এরকম কিছু একটা হবে। তো তখনও আমি যেভাবে কাজ করতাম আমার কাছে যেরকম মনে হতো আপেক্ষিকভাবে এখনো ওইরকমই কাজ হয়, ওরকম বেশি আমি মানে এক্সট্রা কিছু পাচ্ছি না। গতির ক্ষেত্রে বলো, আমার উপযোগিতা ক্ষেত্রে বলো, তখনও পাওয়ার পয়েন্ট দিয়ে ক্লাস নিতাম। হ্যাঁ, এখন কিছু এক্সট্রা আপডেট সফটওয়্যারের ক্ষেত্রে কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড হয়েছে। এর মানে এই না তৎকালীন সময় স্যাররা ক্লাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে নিতে পারতেন না, তখনই নিতে পারতেন, এখন হয়তো এক্সট্রা কিছু আছে। যে প্রসঙ্গে আমরা ছিলাম সেই প্রসঙ্গে ফিরে যাই। তো তোমাকে যখন সেই পজিশনে বসানো হলো, তোমার কাছে যদি এই বিষয়গুলি ক্লিয়ার না থাকে যে কম্পিউটারের পারফরমেন্স কিসের উপর ভিত্তি করে হবে, কার কতটুকু দরকার, কাকে কি প্রাইজের কম্পিউটার দিতে হবে, তখন তুমি যদি সেইটা ক্লিয়ার সব ধারণা থাকে তখন তুমি তাকে সাজেস্ট করতে পারবা যে না আমরা 5টা কম্পিউটার কিনবো অনেক দামি, 300 কম্পিউটার কিনবো একেবারে এন্ড ইউজার লেভেলে,
যেখানে নামমাত্র কম্পিউটার হলে হয় এবং কম্পিউটারের যে কোনো কনফিগারেশনে একজন সেলসম্যানের যে কাজ সে কাজগুলি চলবে। আবার মিডল লেভেলের কিছু কাজ আছে, যারা প্রোগ্রামার তাদের জন্য মিড রেঞ্জের কম্পিউটার দরকার। যদি তুমি এরকম একটা সিদ্ধান্ত দাও তাহলে তোমার কোম্পানি বা তোমার প্রতিষ্ঠান, সেটা তোমার নিজের প্রতিষ্ঠানও হতে পারে, সেখানে প্রতিষ্ঠানটা অনেক বেশি বেনিফিট পাবে, কারণ সবার পারপাসটাই প্রয়োজন অনুসারে সলভ হবে। আর একটা এক্সাম্পল বলছি, আমাদের হাতে যে কম্পিউটার বা ডিভাইসগুলি রয়েছে সেই ডিভাইসগুলিতে যে ধরনের কাজ করানো সম্ভব, তুমি যদি একটা ওয়াশিং মেশিনের কথা চিন্তা করো, সেই ওয়াশিং মেশিন অথবা একটা রেফ্রিজারেটর অথবা একটা এয়ার কন্ডিশনার অথবা একটা ফটোকপিয়ার, এই যে এক্সাম্পলগুলো আমি বলছি, অ্যাট ইভেন তোমার বাসায় যদি একটা টেলিভিশন থাকে, যে রিমোট কন্ট্রোল টেলিভিশন, প্রত্যেকটা ক্ষেত্রেই তো এক একটা কন্ট্রোলার আছে না, একটা প্রসেসর রয়েছে না। যদি প্রসেসর নাই বা থাকে তাহলে টেলিভিশনে 44 প্রেস করলে একটা চ্যানেল চলে আসছে, 4 প্রেস করলে আর একটা চ্যানেল আসছে। তাহলে এখানে কি আবার কখনো কখনো আমরা স্ক্যান করে এই টেলিভিশনের প্রোগ্রামগুলি বা চ্যানেলগুলি রিসেট করতে পারি, এরকম কিছু একটা ঘটছে। যার মানে ওখানে যদি কেউ কন্ট্রোলার না থাকে তাহলে এই কাজগুলি কে করছে? ফটোকপিয়ারকে তুমি একটা কাগজ দিয়ে চাপ দিয়ে বললা 5 কপিস, অটোমেটিক সে 5টা কপি বের করার পর বন্ধ হয়ে যাচ্ছে। এয়ার কন্ডিশনারে রিমোট চেপে 17 ডিগ্রি সেট করে দিলে এয়ার কন্ডিশনার কিন্তু 17 ডিগ্রির উপরে মানে তারা কুল করছে না, 17 ডিগ্রি ফিক্স রাখছে। আবার তুমি যখন মাইক্রোওয়েভ ওভেনে একটা নির্দিষ্ট ফুড দিয়ে হিট করলে 1 মিনিট 2 মিনিট বা এত ডিগ্রি, সে ওই পর্যন্তই হিট করে অফ করছে। তাহলে এই যে ঘটনাগুলি আমি বললাম, প্রত্যেকটা ডিভাইসের সাথে সেট করা এক একটা প্রসেসর বা এক একটা কন্ট্রোলার, এখানেও তো কোনো না কোনো প্রোগ্রাম কাজ করছে, কোনো না কোনো কন্ট্রোলার নিয়ন্ত্রিত হচ্ছে, তোমার বাটন দিয়ে হোক বা যেভাবে হোক, রিমোট কন্ট্রোল দিয়ে হোক, হচ্ছে তো। তাহলে এখানে যারা প্রোগ্রাম রচনা করেন তারা কিভাবে কাজ করছেন? তুমি না হয় একটা কম্পিউটারের ক্ষেত্রে এতক্ষণ আলোচনা করেছি, বুঝতে পেরেছি, কিন্তু ওই সমস্ত ক্ষেত্রেও তো আমাদের বিষয় সম্পর্কে একটু বিশদ ধারণা থাকার প্রয়োজন আছে, যেহেতু আমরা সিএস এর গ্রাজুয়েট, এবং নিশ্চয়ই ওই সমস্ত জায়গায় যে সমস্ত কাজগুলি হয়ে থাকে সেখানে তোমার আমার মতোই কেউ না কেউ এই জবটা করছে, এই পারপাসটা সার্ভ করছে। সেক্ষেত্রে আমার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে ওই সমস্ত জায়গায় যে প্রসেসরগুলি রয়েছে সেগুলি রয়েছে এমবেডেড প্রসেসর। সেই এমবেডেড প্রসেসরগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানেও প্রোগ্রাম লিখতে হবে। সেই প্রোগ্রাম লেখার জন্য আমরা মাইক্রোপ্রসেসর ক্লাসের মধ্যে চেষ্টা করব, এখনো বলছি চেষ্টা করব, আসলে পারবো কিনা জানি না, প্র্যাকটিক্যালি কিছু কাজ করানোর। তো সেখানে আমার প্রত্যেকটা চিপের কনফিগারেশন জানতে হবে, যেটাকে কন্ট্রোলার বলবো, মাইক্রো কন্ট্রোলার। সেই তোমরা কি কন্ট্রোলার নিয়ে আগে কখনো কাজ করেছো, মাইক্রো কন্ট্রোলার নিয়ে? জি স্যার, কোন সেমিস্টারে? থার্ড সেমিস্টারে, তারপর ফোর্থ সেমিস্টারে করেছিলাম। কি কাজ করেছো, কেউ একজন বলো একটু। রিসেন্টলি আমি যেটা করেছি সেটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্টারফেস করছি। আরডুইনো, ফিঙ্গারপ্রিন্ট মডিউল, আর আমার একটা সফটওয়্যার, সেটা হচ্ছে সি শার্প দিয়ে বানানো। ওকে ওকে ওকে, এটা তোমার সফটওয়্যারটা যে আরডুইনো মডিউলের সাথে ইন্টারফেস, এটা কি তুমি সি শার্পের সফটওয়্যারটা কি আরডুইনোর মধ্যে দিয়েছো না অন্য কিছু দিয়েছো আরডুইনোর মধ্যে? আরডুইনো যে রাইট করে সেখানেই তো ওদের মতো করেই তুমি রাইট করেছো, তোমার সি শার্প দিয়ে কিছু করতে পেরেছো? হ্যাঁ স্যার, ঘটনাটা হচ্ছে যে আমার সি শার্পের যে সফটওয়্যারটা, সেটা থেকে একটা ডেটা আমি আরডুইনোতে পাস করছি সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে। সেখান থেকে সে একটা ডিসিশন নিচ্ছে আর না কি। না 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 না, আমি তোমার কথা বুঝতে পেরেছি যে সি শার্প থেকে একটা আউটপুট হয়েছে, সেই আউটপুটটা তোমার আরডুইনোর মধ্যে গিয়েছে, কিন্তু আরডুইনোর মধ্যে যে সি শার্পের আউটপুটটা রিসিভ হয়ে সে একটা অ্যাক্টিভিটি ঘটাবে, সেই অ্যাক্টিভিটি ঘটানোর জন্য আরডুইনোকে আগের থাকতেই তো তোমার কিছু সেট করে দিয়ে আসতে হয়েছে, সেই সেটিংসটা কি দিয়ে জি করেছো? স্যার, আমি কি হ্যাঁ, তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছি? জি স্যার। আমি আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমার আরডুইনোতে একটা কোড কল আছে, সেটা হচ্ছে সি প্লাস প্লাসে। হুম তো ওইখানে যেরকম যেরকম ভাবে আমি ইনস্ট্রাকশন গুলো দিছি,
ওই অনুযায়ী সে ভিতরে অ্যাবসলিউটলি রাইট। আমি তোমাকে যেটা বলেছি সেটা হচ্ছে গিয়ে তুমি সি শার্প থেকে একটা প্রোগ্রাম লিখেছো, সি শার্প প্রোগ্রামটায় তোমার কাছ থেকে ডাটা নিয়ে সে প্রসেস করে একটা আউটপুট তৈরি করেছে, সেই আউটপুটটা সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে একটা পোর্ট থেকে বাইরে বের করে দিয়েছি। সেই পোর্ট থেকে বাইরে বের করার সময় সেই পোর্টে তুমি বলে দিয়েছো যে এই পোর্টের সাথে আমার আরডুইনো লাগানো আছে, সেই পোর্টের মধ্যে থেকে সেই আরডুইনোর কাছে সেই সিগন্যালটা গেছে, তুমি যাই পাঠিয়ে থাকো না কেন। সেই পোর্টের মধ্য থেকে আরডুইনোর কাছে যাওয়ার পর আরডুইনো কি ধরনের আচরণ করবে সেটা তুমি সেট করে দিয়েছো অন্য একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তার মধ্যে ইনস্ট্রাকশনটা সেট করে দিয়ে আসো। অ্যাবসলিউটলি রাইট। আমি সেটাই বলছিলাম যে অ্যাজ এ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স আমাকে এই ধরনের মানে ছোট ছোট এমবেডেড সিস্টেমের কাজগুলিও করতে হবে। যদি করতে চাই তাহলে সেই আরডুইনো কত বিটের মাইক্রোকন্ট্রোলার দিয়ে তৈরি সেটা আমাকে জানতে হবে। এছাড়া আরো ভিন্ন ভিন্ন মাইক্রোকন্ট্রোলার রয়েছে, তার কনফিগারেশন জানতে হবে। কারণ কি আমি যে কাজটা করতে চাইছি, আমি যে ডাটাটা মানে এমবেডেড সিস্টেমে পাঠাতে চাইছি, সেই পাঠানো ডাটাটা কত বিটের হবে সেটা প্রসেস করার জন্য তার মধ্যে যে ইনস্ট্রাকশন রয়েছে, সে কি কি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে চাইছে, করতে পারছে এবং তার বিট কনফিগারেশন কত, এই সম্পর্কে যদি আমার বিশদ ধারণা না থাকে তাহলে কিন্তু আমি সেই মাইক্রোকন্ট্রোলার সিলেক্ট করতে পারবো না। আমি যদি মাইক্রোকন্ট্রোলারের ক্যাপাবিলিটি সম্পর্কেই না জানি তাহলে সেটা কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজনই আসে। আমি একটা কম্পিউটার কিনবো, সেই কম্পিউটারটা কি প্রয়োজনে কিনছি সেই প্রয়োজনটাই যদি আমার কাছে না থাকে তাহলে আমি বাজারে গিয়ে কি কম্পিউটার, তাই না? আমার কথা কি বোঝা গেছে? হ্যালো, আমাকে তো অ্যানালাইসিস করে জানতে হবে। এনিওয়ে, আমরা অনেক গল্প করেছি, তো আমরা আসলে আপাতত বুঝতে পেরেছি যে কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচার এটা আমাদের ডিগ্রির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত একটা কনসেপ্ট গ্রো করতে সাহায্য করবে এই কোর্সটা। তাহলে অর্গানাইজেশনটা হচ্ছে কি? অর্গানাইজেশনটা হচ্ছে কম্পিউটারের যে বিষয়গুলি একজন প্রোগ্রামারের কাছে ভিজিবল থাকতে হবে, সেইটাই হচ্ছে অর্গানাইজেশন। এই ভিজিবল জিনিসটা কি কি হতে পারে? যেটা সরাসরি লজিক্যাল অপারেশন এক্সিকিউশনের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলবে, সেটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশনের কাজ। লজিক্যাল ইম্প্যাক্ট ফেলার জন্য কি কি রয়েছে? লজিক্যাল ইম্প্যাক্ট ফেলার জন্য রয়েছে কম্পিউটারের প্রসেসরটা কত বিটের হবে, কম্পিউটারের প্রসেসরটা কি কি ধরনের ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে, এগুলি হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে পড়বে। আমার কথা কি বোঝা গেছে? সরি, আমরা কি বুঝতে পেরেছি কম্পিউটার অর্গানাইজেশনটা কি জিনিস? আমি আবার একটু বলছি, এখানে আর্কিটেকচার এবং অর্গানাইজেশন এই দুইটা জিনিস কিন্তু গোলায় ফেলবো। অর্গানাইজেশন এবং আর্কিটেকচারটা ডিফারেন্ট করার জন্য আমি তোমাকে আবার বলছি, কম্পিউটার আর্কিটেকচারটা আমি এতক্ষণ যেটা বলছি সেটার ব্যাখ্যাটা হচ্ছে আর্কিটেকচার। মানে আর্কিটেকচার দিয়ে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে কম্পিউটারটা কত বিটের, কম্পিউটারটা কি কি ধরনের ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে, সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে পড়বে। আমি একটু আগে যা বলছিলাম সেটা কিন্তু আর্কিটেকচারের ব্যাখ্যাটা দিচ্ছিলাম, আমিও মাঝে মধ্যে গুলিয়ে ফেলি। আর্কিটেকচারটা হচ্ছে কম্পিউটারটা কত বিটের এবং এই কম্পিউটারটা দিয়ে কি কি লজিক্যাল অপারেশন করা যাবে সেটা হচ্ছে আর্কিটেকচারের মধ্যে। আর অর্গানাইজেশনটা হচ্ছে কি, এই আর্কিটেকচারের ভিতরে যা যা করা পসিবল সেইটাকে সাপোর্ট করতে গিয়ে যা যা আমার ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে অর্গানাইজেশন। কিরকম? এই বিভিন্ন ধরনের মডিউল পরস্পরের সাথে কিভাবে রিলেটেড থাকবে সেটা অর্গানাইজেশনের মধ্যে পড়বে। কিরকম? এখানে মেমোরি কতটুকু থাকবে, মেমোরি কিভাবে প্রসেসরের সাথে ইন্টারফেস থাকবে, এবং এই প্রসেসরের মধ্যে বিভিন্ন ধরনের অপারেশনাল ইউনিট থাকে, যেরকম কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। সেই অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে আরো ছোট ছোট উপাদান থাকবে, যে উপাদানগুলি এক এক ধরনের কাজ করে থাকে, যেগুলি আমাদের কাছে আজ হলো একটা কম্পিউটারের প্রসেসর মনে হলেও তার ভিতরে পার্ট বাই পার্ট কাজ করে থাকে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সার্কিটের মাধ্যমে। তো এইগুলি অর্গানাইজেশনের মধ্যে পড়বে। তাহলে আমরা যদি সামারি করতে চাই, অর্গানাইজেশন এবং আর্কিটেকচারের দুইটার মধ্যে আর্কিটেকচারে হচ্ছে জাস্ট যে সমস্ত জিনিস প্রোগ্রামারের কাছে ভিজিবল থাকতে হবে, বা একজন প্রোগ্রামারকে যে জিনিস জেনে কম্পিউটারটাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে আর্কিটেকচার। কি কি? তার ইনস্ট্রাকশন সেট, তার বিট লেভেল, এটসেট্রা, এগুলি যা সরাসরি লজিক্যাল অপারেশন এক্সিকিউশনের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলাবে।
আর অর্গানাইজেশনটা হচ্ছে কি, এই আর্কিটেকচারকে সাপোর্ট করার জন্য কম্পিউটারের ভিতরে যে ইন্টারলিঙ্ক থাকবে, ইন্টার কানেকশন থাকবে, সেটাকে বোঝায়। কিভাবে পরস্পরের সাথে ইন্টারলিঙ্ক থাকবে, মেমোরি কিরকম ভাবে অর্গানাইজ থাকবে, মেমোরি কিভাবে প্রসেসরকে সাপোর্ট করবে, এবং মানে প্রসেসরের মধ্যে রেজিস্টারের সংখ্যা কিরকম হবে, এই সমস্ত বিষয়াদি অর্গানাইজেশনের মধ্যে পড়বে। এখন কিছুক্ষণ আগে আমি যে তোমাদের কোর i3 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ জেনারেশনের কথা বললাম, এটা বেসিক্যালি অর্গানাইজেশনের উপর ভিত্তি করে এই জেনারেশন চেঞ্জ হয়। আর্কিটেকচারটা ফিক্স থাকে, একটা ফ্যামিলি। যদি কোর i3 ফ্যামিলির কথা চিন্তা করি, তাহলে কোর i3 ফ্যামিলির মেম্বারের মধ্যে পড়বে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সব জেনারেশন বা জেনারেশন সবগুলির মধ্যেই কিন্তু তার আর্কিটেকচারটা ফিক্স থাকে। ফিক্সড বলতে তার বিট লেভেল স্ট্রাকচার ফিক্স থাকে, তার লজিক্যাল ইনস্ট্রাকশন যেগুলি থাকবে, ইনস্ট্রাকশন সেট, সেগুলিও ফিক্স থাকবে। শুধুমাত্র অর্গানাইজেশনাল পার্থক্যের জন্য এই জেনারেশন চেঞ্জ হবে এবং এর পারফরমেন্স ভ্যারি করবে। এবং এই অর্গানাইজেশনের পার্থক্যের জন্যই লেটার জেনারেশন বা লেটেস্ট জেনারেশন খুব ফাস্টার কাজ করে থাকে, আর প্রিভিয়াস জেনারেশন, ওল্ডার জেনারেশন, সে স্লোয়ার কাজ করে থাকে। এখন এখানে তোমাদের কাছে অর্গানাইজেশন এবং আর্কিটেকচারের বেসিক পার্থক্যটা মোটামুটি বুঝতে পেরেছি? হ্যালো, জি স্যার, জি স্যার। তো এখন আমরা একটু দেখি আর্কিটেকচার এবং অর্গানাইজেশন। আচ্ছা, আর্কিটেকচার হচ্ছে সেই সমস্ত অ্যাট্রিবিউট যা মূলত এর ব্যবহারকারী প্রোগ্রামার যারা, তাদের কাছে এটা ভিজিবল হবে। কিরকম? ইনস্ট্রাকশন সেট, কতগুলি বিট রয়েছে এর ডাটা প্রেজেন্টেশনের জন্য, তার ইনপুট আউটপুট মেকানিজম, অ্যাড্রেসিং টেকনিক, এই সমস্তগুলি আর্কিটেকচার এর মধ্যে পড়ে। অর্গানাইজেশনের মধ্যে এই উপরে যেগুলি বলছি, এগুলি ইমপ্লিমেন্ট করার জন্য যে কৌশল অবলম্বন করা হয় সেটা হচ্ছে অর্গানাইজেশনের মধ্যে পড়ে। যেরকম কন্ট্রোল সিগন্যাল, পরস্পরের সাথে কিভাবে এক একটা কম্পোনেন্ট ইন্টারফেস থাকবে, সেটা, এর মেমোরি টেকনোলজি কি ইউজ হবে, সেগুলি এই অর্গানাইজেশনের মধ্যে পড়বে। যেরকম এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে যে আমার আর্কিটেকচার ফিক্স রাখলাম, এখন আমি একটা মাল্টিপ্লিকেশন ইউনিট ডিজাইন করতে চাচ্ছি। প্রসেসরের মধ্যে মাল্টিপ্লিকেশন হবে, সেই মাল্টিপ্লিকেশনটা কিভাবে করব? রিপিটেড এডিশন করে মাল্টিপ্লাই করব, না আলাদা একটা মাল্টিপ্লিকেশন ইউনিট তৈরি করে রাখবো? হ্যাঁ, মাল্টিপ্লিকেশন আমি রিপিটেড এডিশন করেও করতে পারি, বা এর জন্য আলাদা অ্যালগরিদম ডিজাইন করে সেটাকে মাল্টিপ্লিকেশন ইউনিট আকারে সেখানে ইমপ্লিমেন্ট করতে পারি। এইটা মূলত অর্গানাইজেশনের উপর নির্ভর করে। এখন কোশ্চেন হচ্ছে, যদি মাল্টিপ্লাই ইউনিট ডিজাইন করি তাহলে আমার কস্ট বেশি পড়বে বাট ফাস্ট হবে। আর রিপিটেড এডিশন করলে যদি 16 বিটের একটা দুইটা সংখ্যাকে গুণ করতে হয় এবং সেখানে যদি রিপিটেড এডিশন করতে হয়, তাহলে সেখানে যে সময় লাগবে, কিন্তু আমি যদি একটা আলাদা অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করে মাল্টিপ্লাই করতে চাই, সেখানে একবারেই হয়ে যাবে। তাহলে আমার ফাস্টার কোনটা? নিশ্চয়ই মাল্টিপ্লাই ইউনিটের মাধ্যমে যেটা করব সেটা ফাস্টার। আর রিপিটেড এডিশন দিয়ে করলে, হ্যাঁ, যোগ করা পসিবল, সরি মাল্টিপ্লিকেশন হবে, এটা পসিবল, বাট টাইমটা একটু বেশি লাগবে। আমরা কি বুঝতে পেরেছি এইখানের এই লাইন, মানে এই এক্সাম্পলটা দিয়ে কি আমরা বুঝতে পেরেছি যে অর্গানাইজেশনের উপর ভ্যারি করে দাম এবং সময় দুইটা যেভাবে পরিবর্তন হয়, সেটা কি আমি বুঝাতে পেরেছি? যে আমরা একটা ইউনিট যা মাল্টিপ্লাই করে দিবে, সেই ইউনিটটার মধ্যে মাল্টিপ্লিকেশন করার জন্য যদি রিপিটেড এডিশন ফর্মুলাটা ইউজ করি, তাহলেও মাল্টিপ্লিকেশন হবে, বাট সেখানে টাইম বেশি লাগে। কিন্তু যদি আলাদা মাল্টিপ্লাই অন্যভাবে করে আমরা দেখব পরে মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম কিভাবে হয়, সেটা যদি সেট করতে চাই তাহলে করতে পারি, কিন্তু এর ডিজাইনিং কস্ট বা আদার্স কস্ট একটু বেশি লাগে। ও আরেকটা বলি, এই বইয়ের মধ্য দিয়ে আমরা বা এই কোর্সটার মধ্য দিয়ে আমরা দেখব অ্যাকচুয়ালি কম্পিউটারের মধ্যে বিট বাই বিট অপারেশন কিভাবে হয়। এই কোর্সটা এবং মাইক্রোপ্রসেসরের মাধ্যমে আমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাসগুলি করতে পারতাম, তাহলে সত্যিই বোঝা যেত যে 0 এবং 1 এর মাধ্যমে কিভাবে অপারেশনগুলি হয়ে থাকে। আচ্ছা, কম্পিউটার যে ডিজিটাল ডিভাইস, এইটার ব্যাখ্যাটা কি ভালো করে দিতে পারো?
কেউ কি পারো? তাহলে একজন বলো। হ্যালো, ডিজিটাল ডিজিট নিয়ে কাজ করতেছে। হ্যাঁ এটা মানে তুমি বলতেই পারো যে ডিজিটাল মানে তো ডিজিটের বিষয়, ডিজিট নিয়ে কাজ করবে, কিন্তু অরিজিনালি যে কম্পিউটার ডিজিটাল ডিভাইস, এই ব্যাখ্যাটা কি তোমার কাছে পরিষ্কার যে সত্যি সত্যি কম্পিউটারটা একটা ডিজিটাল ডিভাইস? তোমাদের ডিজিটাল লজিক এই কোর্সটার মধ্যে এই জিনিসটা একটু ভালো করে বোঝার কথা ছিল। কেউ কি বলতে পারবা, ব্যাখ্যাটা দিতে পারবা? যেটা পালস নিয়ে কাজ করে। স্যার এই যে আমরা ইনপুট দিতেছি, যে কিবোর্ড প্রেস করতেছি, এটা একটা সিগন্যাল জেনারেট হচ্ছে, তারপরে সিগন্যালটার যে প্লাস মাইনাস এইটা অনুযায়ী ডিজিটটা নিতেছে। ওকে ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো বলেছো। আমি একটু ব্যাখ্যা করছি। কম্পিউটার একটা ডিজিটাল ডিভাইস, মোবাইল একটা ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর একটা ডিজিটাল ডিভাইস। বাট আমরা এই সমস্ত ডিভাইসগুলিকে যদি রাগ করে আঘাত মেরে ভেঙে ফেলি, তাহলে কি কোনো জায়গায় কি শূন্য এবং ওয়ানের অস্তিত্ব খুঁজে পাবো? স্যার এটা আপনি কেমন কথা বললেন? এটা চলে বিদ্যুতে, তো এটা আবার শূন্য ওয়ানে, এই ব্যাখ্যাটা কি আমাদের কাছে ক্লিয়ার যে কম্পিউটারটাকে ভেঙে ফেললে আমি শূন্য ওয়ানের অস্তিত্ব কোথাও পাবো না? সামান্য আঙুলের মাথায় একটা চিপ, যেখানে মানে একটা মেমোরি চিপ, যেখানে 128 বা আরো অনেক বেশি জিবি সব পরিমাণ ডাটা থাকে। 128 জিবি মানে তো কতগুলি বিটের সমন্বয়। আসলে কি আমাদের কাছে এই ব্যাখ্যাটা ক্লিয়ার যে 0 1 এর কম্বিনেশন এতগুলি আসলে এখানে আছে? হ্যাঁ, আমরা অরিজিনালি দেখছি যে এত জিবি ফিল্ম ঢুকছে, ডকুমেন্ট ঢুকছে, ইমেজ ঢুকছে, অস্তিত্বটা আমার কাছে ফিলিংস গুড। ওকে, বুঝতে পেরেছি যে এর মধ্যে এত জিবি মুভি আছে, কিন্তু আসলেই এর মধ্যে এত জিবি মুভি রয়েছে সেই ব্যাখ্যাটা আমার কাছে রয়েছে কি, এটা আমার জিজ্ঞাসা। মুভি দেখতেছি, ওকে মুভি আছে, ঠিক আছে, পেন ড্রাইভ ছোট একটা স্টিক, তার মধ্যে 64 জিবি আছে, এটা আমার কাছে ক্লিয়ার। 64 জিবি কিভাবে আছে প্রমাণটা পেলাম, 64 জিবির জন্য 10টা মুভি ঢুকাই দিলাম, বেশ বুঝতে পারছি যে এখানে 64 জিবি ডাটা রয়েছে। বাট 64 জিবি ডাটাটা যে কি জিনিস সেটা আমার কাছে ক্লিয়ার কিনা। আমি একটু ব্যাখ্যা একটু পরে দেবো, আপাতত এই চ্যাপ্টারটা শেষ করি, মানে এই লেকচারটা শেষ করি। তো আর্কিটেকচার এবং তো এটা আমাকে একটু মনে করিয়ে দিও যে স্যার ডিজিটাল সম্পর্কে আপনি একটু ব্যাখ্যা দিবেন। এখানে আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের মধ্যে দেখো এখানে বলা আছে যে অল ইন্টেল 86 ফ্যামিলি। 86 ফ্যামিলি বলতে 8086, 80286 এই ধরনের 86 গ্রুপ যারা আছে সবাই আর্কিটেকচার সেম, যার মানে এর বিট লেভেল সেম, ইনস্ট্রাকশন সেট সেম। ইনস্ট্রাকশন সেট বলতে এই 86 ফ্যামিলির যতগুলি প্রসেসর মার্কেটে রয়েছে বা ছিল, তারা প্রত্যেকেই সমান সংখ্যক সেম লজিক্যাল ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারত। মানে 86 যে কয়টা এডিশন কাজ করতে পারতো, যে কয়টা এডিশনাল এডিশন করতে পারতো। এই তোমাদের কি কোনো মাহবুব স্যার ইনস্ট্রাকশন সেট সম্পর্কে পড়িয়েছেন? জি স্যার। ওকে, তাহলে সেখানে দেখবে যে যে এক একটা গ্রুপ আছে, সেই ইনস্ট্রাকশন সেটের মধ্যে যে যে ইনস্ট্রাকশন রয়েছে প্রত্যেকটা প্রসেসরের জন্যই প্রসেসর প্রস্তুতকারী কোম্পানি তৈরি করার সময় বলে দিবে বা বলে দেয় এর এই এক্সিকিউশন ক্ষমতা রয়েছে। এখন যে লেটেস্ট প্রসেসর রয়েছে সেখানে মাল্টিমিডিয়া, স্ট্রিং, অনেক ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করতে পারে। আমরা দেখব IBM সিস্টেম 370 ফ্যামিলি, সেটাও সেম বেসিক স্ট্রাকচার আর্কিটেকচার মানে ফলো করে থাকে, যার মানে বিষয়টা দাঁড়াচ্ছে সেম ফ্যামিলির লোকজন একই স্টাইলের লজিক্যাল ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে। মানে আমার ফাদার যে কাজ করতে পারছে আমিও ঠিক সেই কাজ করতে পারবো, আমার নেক্সট জেনারেশন সেই কাজ করতে পারবে, তার নেক্সট জেনারেশনও সেই সেম কাজ করতে পারবে, বিকজ অল অফ উই আর সেম ফ্যামিলি মেম্বার। কিন্তু আমার ফাদার যে মানে যে স্টাইলে কাজটা করবেন, মানে তার কাজের এফিসিয়েন্সি যা আমার তার থেকে একটু ভালো, আমার নেক্সট জেনারেশনের আরো ভালো, তার নেক্সট জেনারেশনের মানে তার পরের জেনারেশনে আরো ফাস্ট। মানে বিষয়টা হচ্ছে কাজের এফিসিয়েন্সিটা ফ্যামিলি ডেভেলপ করার সাথে সাথে বাড়ে এবং পরিবর্তন হয়, কিন্তু ক্ষমতা সবারই সেম। ক্ষমতা বলতে এক্সিকিউশন, ইনস্ট্রাকশন এক্সিকিউশন করার ক্ষমতা, ঠিক আছে। অর্গানাইজেশন ডিফার্স বিটুইন ডিফারেন্ট ভার্সনস, এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে। যার মানে আমার ফাদারের মধ্যে মেমোরি এবং প্রসেসরের মধ্যে যে রিলেশন,
আমার মধ্যে মেমোরি এবং প্রসেসরের মধ্যে রিলেশনটা এর থেকে একটু বেটার। দ্যাট মিন্স আমার মেমোরিটা আমার প্রসেসরকে ফাস্টার কাজ মানে হেল্প করতে পারে, আমার মধ্যে রেজিস্টারের সংখ্যা একটু বেশি হতে পারে, আমার নেক্সট জেনারেশনের ক্ষেত্রে আমার থেকে একটু বেটার স্ট্রাকচারতে আছে, এই জন্য সে আরো একটু দ্রুত কাজ করতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যালো, ইয়েস স্যার। এখন আসি জি স্যার। স্ট্রাকচার এবং ফাংশন, এই দুইটা টার্ম আমাদের কম্পিউটার সিস্টেমের সাথে পরিচিত। আচ্ছা, কম্পিউটার যে একটা সিস্টেম, এ ব্যাপারে এই জিনিসটা সবাই বুঝি তো, কম্পিউটার কেন সিস্টেম বলা হয়? জি স্যার। কম্পিউটার কোনো ইন্ডিভিজুয়াল ইউনিক ডিভাইস না, এটা অনেকগুলি ডিভাইসের সমন্বয় যা পরস্পরের সাথে ইন্টার রিলেটেড, যার মধ্যে মেইন যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমরা যেটা নিয়ে এখন আলোচনা করছি যে প্রসেসর, এর সাথে বাকি সবাই রিলেটেড। এখন এই বাকি যারা এর সাথে রিলেটেড আছে তাদেরকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। দুইটা ভাগে ভাগ করার মধ্যে রয়েছে কিছু কিছু ডিভাইস রয়েছে যা আমি যদি এই প্রসেসরের কাছ থেকে লিঙ্কেজটা অফ করে দেই বা ডিটাচ করে ফেলি, তাহলে এই প্রসেসরটাই মৃত, মানে প্রসেসরটার কোনো কর্মক্ষমতাই থাকবে না। আবার কিছু কিছু ডিভাইস আছে যা থাকলেও ওকে, না থাকলেও ওকে, এরকম কিছু ক্যাটাগরির ডিভাইস রয়েছে। আমরা যদি হিউম্যান বিইং এর সাথে তুলনা করি, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সবগুলি কি আমাদের বেঁচে থাকার জন্য দরকার? স্যার, এটা আপনি কেমন কথা বললেন? বেঁচে থাকার জন্য তো সবই দরকার। কিন্তু দেখো, আমরা অনেক সময় দেখে থাকি অনেক লোক খুব অসহায় অবস্থায় বেঁচে আছে, যাদের পা অচল, পা নেই, হাত থাকে না, এরকম দেখছি। কাউকে ছোট করছি না বা কারো অসহায়ত্ব নিয়ে আমরা কথা বলছি না, আমরা এক্সাম্পল হিসেবে এটা নেওয়ার জন্য দেখছি। তো যেটা হলো যে আমাদের শরীরের যদি কারোর পা অচল থাকে, তাহলে কি সে তার জীবনটা অচল হয়ে যাবে? সে কি মারা যাবে? ডেফিনেটলি না। আমাদের শরীর থেকে বা যে ইন্টারনাল যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে যদি আমরা চিন্তা করি, যদি কারোর একটা চোখ নষ্ট হয়ে যায়, সে কি মারা যাবে? ডেফিনেটলি না। দুইটা চোখ নষ্ট হয়ে গেলে? ডেফিনেটলি না। দুইটা কান কেটে ফেললে? নো। কিন্তু আমাদের শরীর থেকে যদি দুইটা কিডনি ফেলে দেওয়া হয়, আমরা যতটুকু জানি, আমাদের মেডিকেল সায়েন্স যতটুকু আমাদের যে ধারণা দিয়েছে, যদিও আমাদের এই নিয়ে কথা বলা উচিত না, দুইটা কিডনি কেটে ফেলে দিলে কখনোই আমরা বাঁচবো না, কিন্তু একটা ফেলে দিলে মানুষ বাঁচতে পারে, বাঁচে। ঠিক এরকম ভাবে কম্পিউটারের মধ্য থেকেও কিছু কিছু জিনিস রয়েছে যা আমাদের সাথে না থাকলেও কম্পিউটারটাকে চালানো যায়। সে ফর এক্সাম্পল, আমরা যদি কম্পিউটারের মনিটরটাকে ফেলে দিই, কম্পিউটারটা কি অচল হয়ে যাবে? কেউ একজন বলো। না স্যার, চলবে। কম্পিউটার চলবে। আমি যদি মাউসটাকে ব্যবহার না করি, কম্পিউটারটা কি মরে যাবে? ডেফিনেটলি নো। কিবোর্ড অ্যাজ লাইক সেম। তাহলে এই যে ডিভাইসগুলি আমি অ্যাড করলাম, এটা তো কম্পিউটারের একটা অংশ হয়ে গেল, কম্পিউটার সিস্টেমের একটা অংশ হয়ে গেল। তাহলে এই ডিভাইস যেগুলি না থাকলেও কম্পিউটার জীবিত রয়েছে, তাদেরকে বলছি আমরা পেরিফেরাল ডিভাইস। তাদেরকে বলছি আমরা পেরিফেরাল ডিভাইস, যেগুলি শুধুমাত্র কম্পিউটারের দক্ষতাটাকে, পারফরমেন্সটাকে, এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য অ্যাড করা হয়, তাদেরকে বলছি আমরা পেরিফেরাল ডিভাইস। ঠিক আছে? আর যদি এই ডিটাচ করার বা রিমুভ করার ধারাবাহিকতায় যদি আমি র্যামটাকে খুলে ফেলে দেই, মানে মেমোরিটাকে যদি খুলে ফেলে দেই, তাহলে কি কম্পিউটার চলবে? নিশ্চয়ই না। তখন এটাকে বলছি আমরা বেসিক কম্পোনেন্ট বা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। এনিওয়ে, এর নিয়ে তোমরা নিজেদের মতো করে পড়ে নিতে পারো, আমি তোমাদেরকে ধারণাটা দিলাম মাত্র। তো এখন কম্পিউটারের প্রত্যেকটা কম্পোনেন্টেরই কিছু না কিছু কাজ রয়েছে, আদারওয়াইজ তাকে আমি কেন কম্পিউটারের সাথে রাখবো? প্রত্যেকটা মডিউলেরই কোনো না কোনো কাজ রয়েছে এবং সেই মডিউলগুলি পরস্পরের সাথে ইন্টার রিলেটেড থাকবে। আলটিমেটলি সবাই কিন্তু প্রসেসরের কাছেই যাবে। তো এগুলির স্ট্রাকচার এবং এদের ফাংশন সেটা আমরা একটু দেখব, ওভারভিউ করব। স্ট্রাকচার ইজ দ্য ওয়ে ইন হুইচ কম্পোনেন্ট রিলেটেড টু ইচ আদার। স্ট্রাকচারটা হচ্ছে, মানে আমরা যে কম্পিউটার সিস্টেমের কথা বলছি, যে এখানে স্ট্রাকচার বলতে বুঝবো যে কম্পোনেন্টগুলি পরস্পরের সাথে কিভাবে তারা ইন্টার রিলেটেড আছে সেটাকে বুঝবো। আর ফাংশন বলতে যে প্রত্যেকটা মডিউল বা প্রত্যেকটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল অপারেশনটা কি, ইন্ডিভিজুয়াল কাজটা কি, ঠিক আছে, যা টোটাল স্ট্রাকচারের একটা পার্ট হিসেবে আমাদের সাথে অ্যাড থাকবে, সেটাকে আমরা বুঝবো। দেখি এখন
মানে প্রত্যেকটা মডিউলেরই আলাদা কিছু ফাংশন থাকবে, সেই ফাংশনটা কিভাবে পরস্পরের সাথে কাজ করছে না। এখন কম্পিউটারের ক্ষেত্রে যদি আমরা ফাংশন মানে কি কি আছে সেটা যদি অ্যানালাইসিস করতে চাই, ইনফ্যাক্ট এটা প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি। কি কি হয়, আমরা কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে যদি মডিউলার কথা চিন্তা করি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই 4টা ফাংশনের মধ্যে কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি। প্রথম হচ্ছে ডাটা প্রসেসিং। ডাটা প্রসেসিং মানে হচ্ছে যে আমরা একটা ইনপুট দিব, সেটার স্ট্যাটাস চেঞ্জ করে দেয়াকে আমরা প্রসেসিং বলছি, ডাটা প্রসেসিং। ডাটা স্টোরেজ, ডাটা মুভমেন্ট এবং কন্ট্রোল, এই 4 প্রকারের কাজ মূলত কম্পিউটারের মধ্যে যে সমস্ত ডিভাইস কম্পোনেন্ট যাই বলো না কেন অ্যাড আছে, তাদের এই 4 ধরনের কাজ করতে হয়। সবাইকেই যে 4 ধরনের কাজ করতে হবে এমনটা নয়। দেখি এখন একটা ফাংশনাল ভিউ যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো কি কি আছে এখানে। ডাটা মুভমেন্ট অ্যাপারেটাস, কন্ট্রোল মেকানিজম, ডাটা স্টোরেজ ফ্যাসিলিটি এবং ডাটা প্রসেসিং, এই 4টা জিনিসকে আমরা পরস্পরের সাথে যদি ইন্টার রিলেটেড করে দেখাতে চাই, তাহলে সবাই বাই ডিরেকশনাল ওয়েতে যুক্ত রয়েছে এবং এরা পরস্পরের সাথে ইন্টারলিঙ্কড অবস্থায় কাজগুলি করে বাইরের জগতের সাথে রিলেশন এস্টাবলিশ করে। কিভাবে রিলেশন এস্টাবলিশ করে দেখো, উপর থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে অপারেটিং এনভায়রনমেন্ট থেকে আমার ডাটাগুলিকে ইন করাতে হবে। এখানে ডাটা মুভমেন্ট অ্যাপারেটাস রয়েছে, ডাটা মুভমেন্ট অ্যাপারেটাসটা সে নিয়ন্ত্রণ করবে। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, যে ধরে নাও এই সাইডে কিবোর্ড রয়েছে, এই আচ্ছা আমার কার্সরটা কি দেখা যাচ্ছে? জি স্যার স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, অপারেটিং জি, স্যার। এনভায়রনমেন্টে এখানে মনে করো একটা কিবোর্ড লাগানো আছে, কিবোর্ড থেকে একটা এ বাটনটা প্রেস করেছি, এ বাটনটা কেবল দিয়ে সিগন্যালটা আমার গেল ইনপুট আউটপুট মডিউলের মধ্যে গেল, ইনপুট আউটপুট মডিউল থেকে প্রসেসরের মধ্যে যে যাবে, কারণ প্রসেসরের নির্দেশনা ছাড়া কোনো কিছুই হবে না, প্রসেসরের কাছে গেল, প্রসেসরের কাছে যাওয়ার আগে প্রসেসরের মধ্যে আবার ভিন্ন ভিন্ন পার্ট আছে, তার মধ্যে একটা কন্ট্রোল পার্ট আছে, সেই কন্ট্রোল পার্টটা দেখবে যে আমার এই মুহূর্তে যে এ অক্ষরটা এসছে, সেই এ অক্ষরটাকে নিয়ে আমি কি করব, এই অক্ষরটা কি আমি অন্য কোথাও পাঠিয়ে দেব যেখানে জমা করবে, অথবা এই অক্ষরটাকে পরিবর্তন করে অন্য কিছু করব, সে এখানে ডাটা প্রসেসিং পার্টে পাঠিয়ে দিতে পারে। বাট এখানে ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু দা ইনস্ট্রাকশন, আমরা যে ইনস্ট্রাকশন দিব কন্ট্রোল সিগন্যাল সেই অনুসারে, কন্ট্রোল ইউনিট সেই অনুসারে অ্যাক্টিভিটি শো করবে। সে চাইলে সেটা স্টোরেজ করতে পারে কোনো একটা মেমোরি ডিভাইসে, অথবা সে এটাকে প্রসেস করে তারপরে আবার কন্ট্রোল সিগন্যালের কাছে পাঠাতে, কন্ট্রোল মেকানিজমের কাছে পাঠাতে পারে, সে তারপরে আবার সিদ্ধান্ত নিতে পারে যে এটা আমি জমা করব না এদিকে পাঠাই। মানে বিষয়টা দাঁড়াচ্ছে এই প্রসেসর এর কন্ট্রোল মেকানিজম যিনি রয়েছেন, তিনি মূলত এই আউটসাইডের সাথে স্টোরেজ এবং প্রসেসিং এর লিংক আপটা করে থাকে। সে এখানে চাইলে রিপিটেড স্টোরেজ করতে পারে, রিপিটেড মুভমেন্ট করতে পারে, রিপিটেড প্রসেসিং করতে পারে। তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। ডাটা মুভমেন্টটা কি, যখন আমরা ডাটা মুভ করাতে চাইবো, যে আউটসাইড থেকে আউটসাইডের দিকে যেতে চাইবো, তখন কি করতে হবে, যে এখান থেকে ঢুকাবো, কন্ট্রোল সেটাকে শিফট করে মুভ করে বাইপাস করে যেখানে আমি পাঠাতে চাইবো সেখানে চলে যাবে। এখানে কিন্তু কোনো ধরনের জমা করার স্কোপ নেই, আমি অপারেশন দেখছি ডাটা মুভমেন্ট, আবার কোনো প্রসেসিং এর প্রয়োজন নেই। যখন আমরা জমা করতে চাইবো তখন আউটসাইড থেকে সরাসরি স্টোরেজ করে ফেলবো, কন্ট্রোল শুধুমাত্র এটা করবে, কারণ যেহেতু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, ডাটা ট্রান্সফরমেশনের কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, জাস্ট স্টোর করে দিলেই হবে। যদি আমি স্টোর করতে চাই তখন কি সেখানে প্রসেস করার প্রয়োজন রয়েছে? নো। ধরে নাও একটা এক্সাম্পল বলি, এক্সাম্পল দিয়ে বললেই বুঝতে পারবা, যে তুমি বাজার থেকে একটা ডিভিডি নিয়ে এসছো, অথবা ইউটিউব থেকে একটা মুভি নামিয়েছো, তারে জামিন পার। এই তারে জামিন পার মুভিটা সবাই দেখেছো? জি স্যার। কেমন লাগে? জি স্যার। ওটা ক্যাম্পাস খুলুক, সবাই মিলে একবার দেখবো। অবশ্যই স্যার। আমাদের কি বরিশালে কোনো সরি, বরিশালে কোথাও দেখবো? জি স্যার, বরিশালে সবাই যা দেখলাম।
যাক, সময় সুযোগ হোক, দেখা যাবে। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আমি এই মুভিটা ইউটিউব থেকে, আমার বাসায় ইন্টারনেট আছে বা যার বাসায় রয়েছে সেখান থেকে সে নামিয়ে দেখেছে, এবং আমি তাকে রিকোয়েস্ট করলাম প্লিজ গিভ মি দ্যাট মুভি। তো তখন সে কি করবে, একটা এসটিকে, মেমোরি স্টিকে সেটাকে স্টোর করে নিয়ে আসবে। স্টোর করে নিয়ে আসার পর এখন আমি সেটা আমার কম্পিউটারে জমা করতে চাইবো। যদি জমা করতে চাই তখন যে অপারেশন হবে, আর আমি যদি দেখতে চাই তখন যে অপারেশন হবে, দুইটা কি এক জিনিস? জাস্ট পেন ড্রাইভ থেকে কপি করে হার্ড ডিস্কে রেখে দিলাম, এইটার যা কাজ, আর পেন ড্রাইভ থেকে কম্পিউটারে মুভিটা চালালাম, এইটার যে কাজ, দুইটা কি এক কাজ? না স্যার, আলাদা। স্যার যখন আমরা পেন ড্রাইভ থেকে মুভিটাকে প্লে করব তখন কিন্তু এই প্রসেসিং হবে, কারণ তখন মেমোরির মধ্যে যে বিট রয়েছে সেই বিটটাকে পরিবর্তন করে ভিডিও এবং অডিও, এই দুইটা জিনিসই পরিবর্তন করবে, তখন প্রসেসিং হচ্ছে। দ্যাট মিন্স কন্ট্রোল সিগন্যাল, মানে আমি যখন তখন যে ইনস্ট্রাকশনটা দিব সেইটা যা কাজ হবে, কি হবে, আউটপুট আকারে ডিসপ্লেতে দেখাবে মুভিং পিকচার, এবং অডিও পোর্ট থেকে ভয়েস আউটপুট দিবে। এটা হচ্ছে তখন কন্ট্রোল সিগন্যালের কাজ। কি হবে, কন্ট্রোল সিগন্যাল প্রসেসিং কে বলবে এই দুইটা বানায় দাও, ওকে ডান। আবার যদি আমি এটাকে পেস্ট করতে চাই হার্ড ডিস্কে, তখন এই কন্ট্রোল সিগন্যাল কি করবে, মানে আমার দেওয়া ইনস্ট্রাকশন অনুসারে কন্ট্রোল সিগন্যাল কি করবে, পেন ড্রাইভ থেকে একটা ওর কপি করে যেখানে আমি পেস্ট করতে চাইবো সেখানে সে জমা করবে। স্টোরেজটা বুঝতে পেরেছি? স্টোরেজটা বুঝতে পেরেছি? জি স্যার। এখন প্রসেসিং ফ্রম এন্ড টু স্টোরেজ, এখানে একটা বিষয় হচ্ছে যে তুমি প্রসেস করে যদি স্টোর করতে চাও এটাও হতে পারে। প্রসেস করে স্টোর করতে তুমি চাইতেই পারো। কিরকম, ধরে নাও যে আমি একটা ছবি জেপিজি ফরম্যাটে আছে, সেটাকে আমি ওপেন করলাম। তো ওপেন করলাম যে কোনো একটা ফটো ভিউয়ার দিয়ে অথবা ফটো এডিটর দিয়ে, সেটাকে আমি কনভার্ট করে পিএনজি তে সেভ করতে যদি চাই, তখন কি হবে, এটা প্রসেসিং আফটার দ্যাট স্টোরেজ হবে না? জি স্যার। আমরা কি এটা বুঝতে পেরেছি? এক্সাম্পলটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন প্রসেসিং ফ্রম স্টোরেজ টু ইনপুট আউটপুট কি বলছে, স্টোরেজ থেকে প্রসেস করে আমি ইনপুট আউটপুটে পাঠিয়ে দেব। একটা অ্যাপ্লিকেশন ওয়ার্ডে আছে, আমার হার্ড ডিস্কের মধ্যে কোথাও একটা পয়েন্টে জমা রয়েছে, সেটা আমি ওপেন করলাম, বেশ ভালো কথা, সেটাকে একটু মডিফাই করলাম। মডিফাই যখন করছি তখন সেখানে প্রসেসর প্রসেস করছে, প্রসেস করার পরে আমি কি করলাম, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে চাইলাম। এই কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে চাইলে ঘটনাটা কি ঘটবে, প্রসেসর তখন কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে এই ইনস্ট্রাকশনটা কোথায় পাঠাবে, এই ডাটাটা কোথায় পাঠাবে, প্রিন্টারের কাছে না পাঠালে কি প্রিন্ট হবে? হবে না। বুঝতে পেরেছি আশা করছি। এখন এখানে এতক্ষণ যে আলোচনা, আমি বিভিন্ন কথাবার্তা বলেছিলাম, ভিতরে বেশ কিছু জিনিসপত্র রয়েছে। আমরা এই দেখো পেরিফেরাল সম্পর্কে আমি কিছু বলেছি, কমিউনিকেশন লিংক মানে হচ্ছে যে আমরা যে জাস্ট কেবল ওয়্যার। আচ্ছা, তোমরা এই পিসিবি সম্পর্কে জানো, প্রিন্টেড সার্কিট বোর্ড জি স্যার। দেখেছো? মেয়েরা দেখেছো? হ্যালো মাই ডিয়ার ফিমেল স্টুডেন্টস, তোমরা পিসিবি দেখেছো? না স্যার। আরে কি বলো, তোমরা রাগারাগি করে কখনো ফোন ভাঙনি এখন পর্যন্ত? কি বলো, এটা হয়? আচ্ছা, ফোন ভাঙি বা না ভাঙি, না, স্যার। ক্যালকুলেটর ভাঙি না ভাঙি, এই টেলিভিশন, মোবাইল, এই ধরনের সার্ভিসিং সেন্টারে কখনো গিয়েছো? না স্যার। আমরা স্যার রান্নাঘরে গিয়েছি, ভালো মন্দ রান্না করতে পেরেছি, এটাও পারি না। তো যেটা হলো প্রিন্টেড সার্কিট বোর্ড রয়েছে, আমরা যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আলোচনা করছি, এই ইলেকট্রনিক্স মানে কি বলতো, আর ইলেকট্রিক্যাল মানে কি বলতো? তো ইলেকট্রনিক হচ্ছে ডিভাইস আর ইলেকট্রিক্যাল হচ্ছে
যেটা ইলেকট্রনিক্স এর ভিতরে হয়। এরে বাবা, এই তো লজ্জায় মাথাটা কেটে ফেলতেছি, এইটা না জানলে হবে কেমনে? হ্যাঁ, তোমাদের তাহলে অনেক গল্প করতে হবে। ঠিক আছে, এই শোনো, এই আমরা যে ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলি তোমরা তোমাদের মতো করে পড়ে নেবে। আমি তোমাদের সাথে গল্প করে টরে যা যা বলি এগুলি একটু মাথায় রাখো, সুবিধা হবে। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এই দুইটা টার্মস আমরা আসলে যদি ক্লিয়ারলি না বুঝি তখন আমাদের অনেক জায়গায় লজ্জায় পড়তে হয়। কিরকম লজ্জায়? কম্পিউটার একটা ইলেকট্রনিক্স ডিভাইস, এইটার ব্যাখ্যা দাও। এই কোশ্চেনটাই ধরে নাও আমি পরীক্ষায় দিলাম, জাস্ট এক্সপ্লেন ইউর অ্যান্সার, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক্স ডিভাইস। তুমি কি লিখবা? যেটা বিদ্যুৎ দিয়ে চলে, এজন্য এটা কি ইলেকট্রনিক্স বলবো? আচ্ছা, বিদ্যুৎ দিয়ে চললে যদি ইলেকট্রনিক্স হয় তাহলে ফ্যান, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, রেডিও, ক্যালকুলেটর, ফ্রিজ, টিভি, এগুলি সবই তো ইলেকট্রনিক্স হবে, তাই না? যদি সেটাই হয় তাহলে বিজ্ঞানের এই ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স দুইটা ব্রাঞ্চ তো আসতো না। আসতো কি? এতক্ষণের আলোচনা থেকে কেউ কি পার্থক্যটা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাচ্ছি? স্যার বলো তো কি বোঝাতে চাচ্ছি। যদি বুঝাতে পারো তাহলে বুঝবো যে ওকে বুঝতে পেরেছো। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে যে এটা একটা ইলেকট্রিক্যাল যেই এনার্জি গুলি আছে সেটাকে সে অন্য কোনো একটা এনার্জিতে সে কনভার্ট না, করে এবং সেই অন্য কোনো এনার্জিতে কনভার্ট না, এটার বেসিক পার্থক্য হচ্ছে ইলেকট্রিক্যাল মিন্স কন্ডাক্টর বেস আর ইলেকট্রনিক্স মিন্স সেমিকন্ডাক্টর বেস। এটা হচ্ছে বেসিক পার্থক্য। আর তুমি যদি অন্য যে পার্থক্যই আনো না কেন সেগুলি হচ্ছে মানে এর সাথে সাপোর্টিং এবং না বোঝার কাজ। ইলেকট্রনিক্স হচ্ছে যদি সেমিকন্ডাক্টর বেস কোনো সিস্টেমকে আমরা বিদ্যুৎ দিয়ে পরিচালনা করার চিন্তা করি, ইলেকট্রিসিটি দিয়ে পরিচালনা করে চিন্তা করি, তখন সেটাকে বলছি আমরা ইলেকট্রনিক্স। আর কন্ডাক্টর বেস কোনো ডিভাইসকে যদি আমরা ইলেকট্রিসিটি দিয়ে পরিচালনা করার চিন্তা করি তাকে বলছি আমরা ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালের ব্রাঞ্চের মধ্যে রয়েছে কি, মানে তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কি আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের কাজ? এটা একটা কোশ্চেন না? ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের কাজ তো আমরা জানি, ঘড়ি রেডিও সারে অমুক করে তমুক করে, এগুলি না, না এগুলি না, এগুলি জাস্ট মজা করলাম। তো ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে যে এক্সাম্পল গুলি আমরা দিতে পারি সেটা হচ্ছে ট্রান্সফরমার, ফ্যান, জেনারেটর, এই অল অফ দিস, যেখানে শুধুমাত্র কন্ডাক্টর নিয়ে কাজ করা হয়। যেখানে সেমিকন্ডাক্টর ইন্টিগ্রেট আছে সেটাকে আমরা ইলেকট্রনিক্স বলতে পারি। যে স্যার তাহলে অনেক জায়গায় তো আছে সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টর সব মিলাইয়াই থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? হাইব্রিড? এরকম একটা কোশ্চেন হতে পারে না? ফ্যান, জি স্যার। ফ্যান এখন রিমোট কন্ট্রোল দিয়ে চলে, তাহলে এটাকে আমি কি বলবো? যে স্যার ফ্যানের পাওয়ার তো আমি এখন রিমোট কন্ট্রোল দিয়ে, ইভেন মোবাইল অ্যাপস দিয়েও আমি চালাতে পারি, কমাতে বাড়াতে পারি। এবং তোমাদের মধ্যে কেউ না কেউ এই কাজটা করবা যে ফ্যানটা আমরা রিমোট কন্ট্রোল দিয়ে চালাবো, মোবাইল অ্যাপস দিয়ে চালাবো, পাওয়ার বাড়াবো কমাবো। এটা একটা অ্যাসাইনমেন্ট, কে নিবো বলো? এই প্রজেক্টটা করবা, যে করবা তাকে প্লাস দেওয়া হবে মাইক্রোপ্রসেসরের। হাত জাগাও, এটা ওপেন চ্যালেঞ্জ। মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রো কম্পিউটারের ল্যাবে যদি কেউ অ্যাপস দিয়ে ফ্যান কমাতে বাড়াতে পারো বাসার, এবং লাইট জ্বালাতে নিভাতে পারো, স্যার এটা তো অলরেডি আমরা থার্ড আর এটা সেমিস্টারে আমরা অনেক ইউজ অলরেডি করে করে ফেলছিলাম। ফেলছি। তাই? জি স্যার। হ্যাঁ করে ফেলছো, তাহলে সেটা তো দেখতে হবে। তাহলে এ প্লাসটা নেওয়ার আগে এটা দেখতে হবে কয়জনে করছো। জি স্যার, আমি করছিলাম অ্যান্ড্রয়েড ফোন থেকে, আপনার ঘরের লাইট ফ্যান সবকিছু অন অফ করা ফোন থেকে। হ্যাঁ ফোন থেকে আগের অন মতো। অফ করা তো কোনো বিষয় না, কিন্তু আমার কথা হচ্ছে ফ্যানের পাওয়ার বাড়াবো কমাবো, এইটা করছিলা কেটা? না স্যার, এটা করিনি। তাহলে তো এই ঝামেলা তো এই স্যারের কথার মধ্যে একটা জায়গায় আছে, আর নয় তো কইতো যে স্যার সবাই এ প্লাস দিয়ে দেবে, বুঝো নাই? স্যারের কথার মধ্যে তো একটা জায়গায় একটু ঝামেলা আছে, যে ঝামেলাটা স্যার বুঝেছে। যদি কেউ এটা পারো যে ফ্যানের পাওয়ার কমাবো বাড়াবো বন্ধ করব অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে, স্যার আপনি মানে বলতে তুমি চাচ্ছেন যে যে কাজটা আমরা রেগুলেটরের মাধ্যমে করি
হ্যাঁ আমি সুইচের কাজটুকু করি, ওই পুরো কাজটুকু আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে করবো। না, ওভার সুইচের কাজ তো অন অফ করা, সিগন্যাল অন অফ করা, একটা তুমি সুইচ অন অফ করতে পারলেই হয়ে গেল, কিন্তু বাকি যে অপশনটা বললাম সেই অপশনটা করতে পারলে A+। ঠিক আছে, সুইচ অন অফ করার কাজ অনেকদিন আগে থাকতেই চলে, এবং এটা ইউটিউবে এবং ইয়াতে ওয়েবে প্রচুর রিসোর্স আছে, এটা করা সম্ভব। ঠিক আছে, এই সাগর হালদার, তুমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও তো, দেখো তো কে কে আছে। তোমাদের তো গুগল ক্লাসরুমে ক্লাস নাই মাহবুব স্যার? ওখানে তো অ্যাটেন্ডেন্স নেওয়া লাগে না, অটোমেটিক হয়ে যায় না? ওখানে আমরা কমেন্টের মধ্যে আইডি দেই। ও, এখানে তো সুযোগ নাই, বা আমি জানিও না এর অ্যাটেন্ডেন্স কোথায় করে, দেখি তো। ঠিক আছে, তোমার অ্যাটেন্ডেন্স আমি নেব, সমস্যা নেই, অথবা তুমি সাগর নিও। স্যার আমরা সবাই কমেন্ট করে দিই এখানে। হ্যাঁ, কমেন্ট করে দাও, কমেন্ট করে দিলে এটা আমি কিভাবে করব, নেব কিভাবে, আমি তো জানি না, পারি না। এখানে এই যে একটা মেসেজ অপশন আছে, স্যার, আমরা আপনি ওইখানে হ্যাঁ, copy চ্যাট paste বক্সে। করে ফেলবেন। জি স্যার, চ্যাট বক্সে। জি কিন্তু স্যার এখানে মেসেজ দিলে তো মানে এটা মিটিং সার্চ ক্যান্সেল করে হওয়ার করে সাথে সাথে চলে যাবে। স্ক্রল করে নিতে তো আমার খবর হয়ে যাবে। যাই হোক, আমি একটু পরে অ্যাটেন্ডেন্স নেব, আমরা ক্লাসটা শেষ করি, অনেক গল্প করছি। স্যার রেকর্ডিং এর সাথে টেক্সট ফাইল একটা জেনারেট হবে, ওখানে এখানে যে মেসেজ গুলো দেওয়া হবে সবগুলো ওখানে থাকবে। ও, ঠিক আছে, তাহলে দেখি আমরা ক্লাসটা শেষ করি, তারপরে আলোচনার মধ্যে আসি। তো যেটা হলো, যেখানে যে সমস্ত ডিভাইস সেমিকন্ডাক্টর বেস তাকে বলছি আমরা ইলেকট্রনিক্স, আর কন্ডাক্টর বেস সমস্ত ডিভাইসকে বলছি ইলেকট্রিক্যাল। মাথায় রেখো, এই ছোটখাটো বিষয়গুলি কিন্তু পরবর্তী জীবনের জন্য অনেক বড় একটা কাজে দেবে। ঠিক আছে, তবে এটা মাথায় রেখো। তো এখন যেটা হচ্ছে, আমরা কম্পিউটারটাকে যদি আমরা একটু আর একটু ভিতরগত ভাবে দেখি, তাহলে সেখানে আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেইন মেমোরি, সিস্টেম ইন্টারকানেকশন, ইনপুট আউটপুট। এই চারটা পার্টকে আমরা বলতে পারি কম্পিউটার সিস্টেমের মধ্যে জড়ানো রয়েছে। ইনপুট আউটপুট ডিভাইসগুলি অ্যাড করা থাকবে, মেইন মেমোরি থাকবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকবে, এবং এদের মধ্যে পরস্পরের সাথে ইন্টারলিংক করার জন্য যে ওই পিসিবির কথা বলছিলাম, প্রিন্টেড সার্কিট বোর্ড, যা প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যেই রয়েছে। প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটা দেখবা একটা শক্ত টাইপের, মানে ওটা কি বলবো, গ্রিন, মানে মোবাইলটা ভাঙলে পরে একটা পাতের মতো থাকে না, অথবা কম্পিউটারটা খুললে অথবা টিভিটা খুললে দেখবা একটা চৌকা হার্ডবোর্ডের মতো জিনিসপত্রের উপর ছোট 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 ডিভাইস সেট করা আছে, আইসি গুলি সেট করা আছে। যে পার্টটার বা যে প্লেটটার উপরে ওই ডিভাইসগুলি সেট করা থাকে সেটাকে বলছে পিসিবি। এবং ওই পিসিবির মধ্যে দেখবা খুব রূপালী বর্ণের চিকন চিকন প্যারালালিক অনেকগুলি কানেকশন দেওয়া আছে, এগুলিকে বলা হয় কানেকশন আর কি, ইন্টার কানেকশন। ওটা সিগন্যাল ট্রান্সমিশনের জন্য ওই পাথগুলি ইউজ হয়। এখন সিপিইউ কে যদি আমরা আরেকটু ডিপলি অবজার্ভ করি, তাহলে সিপিইউ এর মধ্যে রয়েছে রেজিস্টার, অ্যারিথমেটিক লজিক ইউনিট, ইন্টারনাল সিপিইউ ইন্টারকানেকশন, কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট মূলত এই বাকিদের নিয়ন্ত্রণ করে থাকে, আর এই কন্ট্রোল ইউনিটের কাছে যে নির্দেশনা আসে সেটা হিউম্যান বিইং দিয়ে থাকে। হিউম্যান বিইং এর প্রয়োজনে কন্ট্রোল ইউনিট সেই কাজগুলি করে থাকে। ঠিক আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট সে একটা ড্যাম ডিভাইস, তার কাছে কন্ট্রোল ইউনিট যা বলবে তাই সে করে দেবে। রেজিস্টার কি করবে, রেজিস্টারে কিন্তু ওই যে বললাম দাম বাড়ে কমে, রেজিস্টার কিন্তু ওয়ান কাইন্ড অফ মেমোরি, এবং এটা সিপিইউর মধ্যবর্তী মেমোরি, যা এই অ্যারিথমেটিক লজিক ইউনিট কাজ করার সময় যদি কোনো ডাটা বা রেজাল্টকে জমা করার প্রয়োজন পড়ে তখন এই রেজিস্টারটা ব্যবহার হয়। আচ্ছা, তোমাদেরকে কি মাইক্রোপ্রসেসরে মাহবুব স্যার ইমুলেটর দিয়ে কোনো প্র্যাকটিক্যাল করানোর চিন্তা করেছেন কি? বলছে কিছু? আমাদেরকে অনেকগুলো টিউটোরিয়াল দিয়ে দিয়েছে এবং ওইগুলো আমরা কয়েকটা দেখছিলামও, এবং আমাদেরকে ক্যাম্পাসে থাকতে একটা ভার্সন ছিল, ওইটার থেকে কিছু কাজ করেছিলাম। ওকে ওকে, ইমুলেটর 8086, ইমু 8086 বা অন্য কিছু? জি স্যার, ইমো 8086। ওকে ওকে, ঠিক আছে, ইমু 8086। তাহলে তো তোমরা ওখান থেকে রেজিস্টার চেক করতে পেরেছো, পার নয়? আসলে ওরকম ভাবে ডিপলি কোনো কিছু করা হয়নি, জাস্ট প্রিন্ট, যোগ বিয়োগ এইগুলো করা হয়েছে। না না না, যোগ বিয়োগ করেছো, কিন্তু ওর মধ্যে যে রেজিস্টারের কন্টেন্ট চেঞ্জ হয় সেটা কি দেখেছো?
জি স্যার, রেজিস্টার অনেক ফ্লিপ ফ্লপ হয় এটা। ঠিক আছে, দেখি সুযোগ পেলে আমরা দেখব। তো এখন এই কন্ট্রোল ইউনিটের কাজ কি, আমরা ওয়ান বাই ওয়ান কিন্তু মানে একটু ভিতরের দিকে যাচ্ছি। প্রথমে কম্পিউটারের ওভারভিউ ছিল, সেখান থেকে সিপিইউটাকে বাছাই করে নিলাম, সিপিইউর মধ্যে যে উপাদানগুলি ছিল সেই উপাদানগুলির মধ্যে থেকে এখন কন্ট্রোল ইউনিট নিয়েছি। কন্ট্রোল ইউনিটের মধ্যে রয়েছে কি সিকোয়েন্সিং, লজিক, তারপরে এরপরে কি হচ্ছে কন্ট্রোল ইউনিট, রেজিস্টার এন্ড ডিকোডার, কন্ট্রোল মেমোরি। মানে কন্ট্রোল ইউনিট তার কাজটা করার জন্য এই যে কাজটা হচ্ছে এখানে সিকোয়েন্সিং করে, মানে কার পরে কোন অপারেশনটা হবে, কার পরে কোন অপারেশনটা হবে এই বিষয়টাকে বোঝানোর জন্য আমরা একটা প্রোগ্রামকে বিবেচনা করতে পারি। প্রোগ্রামটার মধ্যে যদি একটা ফর লুপ থাকে, তাহলে ফর লুপের মধ্যে আমরা সেট অফ ইনস্ট্রাকশন লিখছি। ফর লুপের ব্র্যাকেট দেওয়ার পর, আমি সি এর রেফারেন্সে কথাগুলি বলছি, ব্র্যাকেট পেয়ে ভিতরে ওয়ান বাই ওয়ান এক্সিকিউশন করছে, করতে করতে যখন লাস্ট ব্র্যাকেটটা পেল তখন সে কি করবে, তখন কি আর সিকোয়েন্সিয়াল অপারেশন চলবে না, সে সরাসরি চলে যাবে আবার লুপের শুরুতে। এই যে সিকোয়েন্সিং করার বিষয়টা, মানে আমি অ্যারিথমেটিক লজিক ইউনিটে ফর লুপ ঢোকার পর যা যা আছে যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি তাই করলাম, কিন্তু যে মুহূর্তে আমার লাস্ট ক্লোজিং ব্র্যাকেটটা পেলাম ঠিক সেই মুহূর্তে সে কন্ট্রোলটা ট্রান্সফার করে পাঠিয়ে দিল কোথায়, জাস্ট শুরুতে। এই যে কাজটা, আবার তুমি যদি আবার কখনো গো টু স্টেটমেন্টের কথা জেনে থাকো, অথবা মানে সুইচের ব্রেক স্টেটমেন্টের কথা মনে থাকে, তাহলে কি দাঁড়ায়, সেখানে কিন্তু এই কন্ট্রোল ইউনিট ওইখানকার যে মেশিন ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে সেই মেশিন ল্যাঙ্গুয়েজের রেসপেক্টিভ কন্ট্রোল ট্রান্সফার কন্ট্রোল ইউনিটকে করতে হবে, কারণ অ্যারিথমেটিক লজিক ইউনিট কিছুই জানে, তার কাছে যে নির্দেশনা যাবে সে সেই অপারেশনটা করবে, কিন্তু কার পরে কে যাবে সেটা কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে কন্ট্রোল ইউনিট রেজিস্টার্স এবং ডিকোডার্স, এটার কাজ হচ্ছে যে কন্ট্রোল ইউনিটের মধ্যে এই যে সিকোয়েন্সিং করা প্লাস আরো কিছু কাজ করার জন্য তাকে কিছু ইন্টারমিডিয়েট পর্যায়ের ডাটা জমা রাখতে হয়। সে ফর এক্সাম্পল এখানে যদি আমরা এভাবে বোঝানোর চেষ্টা করি যে ফর লুপের লাস্ট ক্লোজিং ব্র্যাকেটটা পাওয়ার পর সে আবার কোন জায়গা থেকে স্টার্ট করবে সেইটা জমা রাখার জন্য এখানকার রেজিস্টারকে ব্যবহার করা হয়। এবং এখানে ডিকোডার্স বলতে এই বোঝানো হবে যে কন্ট্রোল ইউনিটের কাছে যে ইনস্ট্রাকশন গুলি আসে সেই ইনস্ট্রাকশনের বিপরীতে কি কাজ হবে সেটা কিন্তু এই ডিকোডারের মধ্যে দিয়ে কিছু করা হয়। এরপর কন্ট্রোল মেমোরি, কন্ট্রোল ইউনিটের মধ্যে কিছু মেমোরি থাকে যেটা আসলে কাজ করার জন্য প্রয়োজন পড়ে, আমরা দেখব। এখন আপাতত আমাদের আজকে এই ফার্স্ট চ্যাপ্টার মোটামুটি শেষ করলাম, প্রাথমিক ধারণাটা কিছুটা নেওয়ার চেষ্টা করলাম। তো এখানে পরবর্তীতে এই বই থেকে আমরা যে জিনিসগুলি দেখব ওয়ান বাই ওয়ান চেষ্টা করব এই বইটার মোটামুটি অধিকাংশই পড়ানোর, কতটা পারি আমি জানি না। আপাতত আজকে আমরা ক্লাসটা শেষ করছি, 5:15 বেজে গেছে। তো আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিব, তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দাও। এখানে যেটা বলছো জাস্ট 5 মিনিট লাগবে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সবাই আছে তো? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, দিগন্ত আছো? জি স্যার। শুভেন্দু, এই সবাই আনমিউট করো। শুভেন্দু ঘোষ দিগন্ত। জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। অ্যাটেন্ডেন্স শিটটা দেখা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। এরপর রাকিবুল ইসলাম। জি স্যার। আরিফ শাহরিয়ার। এটা কি বাহাউদ্দিন তাহা? জি স্যার। হাবিবুল মুরসালিন আছো? আব্দুল আলিম, ফজল আব্বি, জি স্যার। শাহরিয়ার রহমান, রুবায়েত, জি স্যার আছি স্যার। রাজীব আহমেদ, সাগর হালদার। স্যার আছি। রাজীব ছিল। রাজীব ছিল? জি স্যার। রুবায়েত হোসেন, আবিদ আহমেদ, জি স্যার। জাহিদ হাসান, স্যার ও
ছিল স্যার। ছিল। কি মাহদাবি খান জিতু, মিহিদাবি খান জিতু, ইয়েস স্যার। রাজীব সরকার, ইয়েস স্যার। রাফিদ আল ইয়েস নাহিয়ান, স্যার, ইয়েস স্যার। তানজিলা আক্তার, জি স্যার। আকাশ কুমার, তানজিলা আছো? জি স্যার। আকাশ কুমার, প্রেজেন্ট স্যার। রবিউল ইসলাম, ইয়েস স্যার। আনিকা নওয়াজ, জি স্যার। নিয়ামুল ইসলাম, মেহেদি হাসান, আইরিন সুলতানা, আশরাফুল আলম মামুন, জি স্যার। আইরিন, জি স্যার। স্যার স্যার নাইমুল ইসলাম। আশরাফ- নাইমুল ইসলাম, হ্যাঁ জি স্যার প্রেজেন্ট। আশরাফুল আলম, গ্রিন সরকার, স্যার এখানে আমাদের অনেক ব্যাচমেটরা রিয়েড নিয়েছিল আর কি, তার মধ্যে আশরাফুল আলম মামুন একজন। ঠিক আছে, সমস্যা নেই, ওটা আমরা পরে অ্যানালাইসিস করে বের করব। তানভীর আহমেদ, জুনায়েদ আল হাবিব, সাইমন পাঠান, সামায়ুন। হ্যাঁ সামায়ুন পাঠান, জুনায়েদ আছো? 50 স্যার, আছি স্যার। জুনায়েদ আল হাবিব আছো? হাবিব, স্যার মিউট ছিল তো স্যার, বুঝতে পারিনি। হ্যাঁ তাহলে তো হবে না। পাঠান সাহেব আছেন? সুকান্ত, ইয়েস স্যার। আরাফাত, ইয়েস স্যার। শম্পা, জি স্যার। জান্নাতুল, জান্নাতুল আছো? স্যার ওর নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে। বিশ্বজিৎ বিশ্বাস, স্যার নরিন হ্যাঁ, ক্লাস নওরিন করতে স্যার। ছিল, কিন্তু হলো যে ওর কারেন্ট চলে গেছে। আর চলে গেছে। শোনো, একটা মজার বিষয় কি জানো, এই ভার্চুয়াল ক্লাসে আমরা অনেক ফাঁকি দিতে পারি, তোমরা তো ফাঁকি একটু কম দাও, তারপর মনে হয় একটু একটু দাও। বিশ্বজিৎ বিশ্বাস, স্বর্ণা সেন, অজিতাপি বিপুল। জি স্যার। বিপুলের বাসা কোথায়? স্যার জামালপুর। জামালপুরে আছো? জি স্যার। আর স্বর্ণা সেন ছিলেন, কিন্তু ওরও কারেন্ট চলে গেছে, এজন্য চলে গেছে। এই যে কারেন্ট চলে যাওয়ার একটা কি করে গেছে। স্যার দুইজনই খুলনার, পাশাপাশি বাসা। তাসনিম খাতুন, স্যার তাসনিম খাতুনের কোভিড-19 এ আক্রান্ত হয়েছে, এজন্য ও ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি। ওকে ঠিক আছে, সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি। অনিক সাহা, জি স্যার। অনিক আছো? সোনিয়া আক্তার, জি স্যার। সাদিয়া জান্নাত, ইয়েস স্যার। রাকিবুল হাসান, জামাতুল ইসলাম। শেষ হচ্ছে না কেন? তোমরা এত স্টুডেন্ট কেন? সিফাত সিদ্দিকা, প্রেজেন্ট স্যার। জামছে তাবরিজ, ও আছে প্রথমে দেখছি। নাজমুল হক, জি স্যার। রুবায়া, ইয়েস স্যার। ওই গেল। ইয়েস স্যার। ঠিক আছে। ফয়সাল, ফয়সাল আছো? শান্ত, বাসুদেব, বাসুদেব আছে দেখছিলাম। এই বাসুদেব আছো? ছিল। হ্যাঁ ওকে দেখছিলাম আমি, আমার মনে পড়ছে। নাদিম হায়দার, জি স্যার। শুভ্রনীলদের নিলয়। স্যার স্যার বাসুদেবের কারেন্ট চলে গেছে, আর আমি হ্যাঁ। জাহিদ হাসান ঢুকতে গিয়ে বের হয়ে গেছিলাম আর কি। ওকে জাহিদ হাসান, এমএম জাহিদ হাসান। এখন সবাই একটু দেখো কে মিস আছো। 33 জন ছিলা কোন ওয়ান্স আপন এ টাইম, 33 জন দেখি 3, দেখো মিস করছো কিনা 3
4 8 3 7 8 2 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 হ্যাঁ ঠিক আছে কেউ মিস আছে নাকি দেখো আরিফ শাহরিয়ার হাবিবুল আব্দুল আলিম রুবায়েত হোসেন মেহেদি হাসান আশরাফুল আলম গ্রিন সরকার তানভীর আহমেদ সামাউন পাঠান বিশ্বজিৎ বিশ্বাস তাসনিম খাতুন অনিক সাহা রাকিবুল হাসান রিফাত জামাতুল ইসলাম ফয়সাল দেওয়ান এমডি কি সুভিস রহমান শান্ত এরা সবাই অনুপস্থিত ওকে থ্যাংক ইউ কালকে আমরা চেষ্টা করব 12টার দিকে ক্লাস নেওয়ার 12টা না 11টার দিকে বলছিলাম তোমাদের স্যার 11টাতে মাহবুব স্যারের ক্লাস থাকে। 11টা মাহবুব স্যারের ক্লাস ঠিক আছে দেখি কালকে 11:30 ঠিক আছে স্যার 11:30 মাহবুব স্যার 11:30 ক্লাস নেন। তাহলে আমি নিলে তাহলে 10:30টার দিকে বা 10টার দিকে নিতে পারি স্যার আর না 4টা 10:30 থেকে অথবা 4টা থেকে ঠিক আছে 4টা থেকে নেওয়ার সম্ভাবনাই বেশি ঠিক আছে তাহলে ভালো থেকো তোমরা সবাই সবাই সুস্থ থেকো এই তোমরা সবাই ভালো ছিল তো তোমাদের ফ্যামিলির একজন তো শুনলাম আমাদের স্টুডেন্ট কোভিড আক্রান্ত সবাই ভালো আছে তোমরা সবাই জি স্যার আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসমেট তাসনিম আক্রান্ত হয়েছিল ওর কি অবস্থা সুস্থ হয়েছে এখন মোটামুটি স্যার আসলে ও আক্রান্ত হয়নি ওর ফ্যামিলিতে সবাই আক্রান্ত হয়েছিল তো আজকে মানে ও এখন বাসায় আসছে এখন আর কি হসপিটালে নেই হসপিটালে ভর্তি করা লেগেছিল ওর হাজবেন্ডকে ওই তাসনিমের বাসা ছিল না রাজশাহী স্যার রাজশাহী ও ঠিক আছে বুঝতে পেরেছি ওই পরিষ্কার মতো ওই মেয়েটা না জি স্যার স্যার আমরা ওয়ার্কশপ করেছিলাম বোরখা পরেও ওয়ার্কশপ করেছিলে বরিশালে জি স্যার ও ওই তখন বরিশালে ছিল কারণ ভাইয়া তো হলো যে পলিটেকনিক্যালের টিচার বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এজন্য ও আসছিল কাজের জন্য বুঝতে পেরেছি যাক সবাই সুস্থ হোক যে যেখানে থাকো ভালো থাকো সেফ থাকো সুস্থ থাকো সবাই ভালো থেকো ঠিক আছে আপনিও ভালো থাকুন ঠিক আছে ভালো থেকো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম নমস্কার নমস্কার স্যার নমস্কার নমস্কার স্যার